আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ আহমেদ, কি অবস্থা সবার, কেমন আছেন? ভাইয়ের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভাইয়ের বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু সবাই কষ্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? হ্যাঁ, 20 ক্লাস হয়ে গেল, মাশাআল্লাহ। কে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যেই সকল বন্ধু বান্ধব আমার ক্লাসটি করে তাদেরকে আপনারা মেনশন দিতে পারেন, প্লাস হচ্ছে পার্সোনাল প্রোফাইল থেকে আপনারা শেয়ার করতে পারেন, ঠিক আছে? আজকে হচ্ছে যে আমাদের পর্যাবৃত্তিক গতি লেকচার 2, আমি মোহাম্মদ তারেক মাহমুদ আপনাদের সাথে আছি। আর দেখছেন অলরেডি দেখতে দেখতে 20টা ক্লাস হয়ে গেছে প্রায়। তো যাক, সবাই আর একটু যুক্ত হোক। আচ্ছা, এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি অবস্থা? আপনাদের আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার আমাকে একটু জানান কুইকলি। আমার সাউন্ড এবং আমার বোর্ড দুইটা কি পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু দ্রুত জানান, তাহলে আমি শুরু করে দিব, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, একজন জানাইছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আমি আপনাদের লাস্ট ক্লাস থেকে মানে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছিলাম, ঠিক আছে, যে হার্টবিট কি ধরনের গতি দেখায়? পর্যাবৃত্ত গতি দেখায়, নাকি স্পন্দন গতি দেখায়, নাকি সরল ছন্দিত স্পন্দন দেখায়, নাকি সবগুলোই দেখায়? এগুলো অপশনে দিছিলাম, তো ম্যাক্সিমাম আপনারা ভুল করছেন। হ্যাঁ, তার মানে আমি যেটা বুঝলাম যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। তো আমাকে 2 মিনিট সময় দেন, আমি 2 মিনিটে আবার চেষ্টা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমাদের গতি কি ছিল? গতি ছিল প্রথমটা আমাদের ছিল কি পর্যাবৃত্ত গতি। প্রথমটা কি ছিল? পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, তো পর্যাবৃত্ত গতি কি? কোন একটা বস্তু কোণার গতিপথ যদি এমন হয় যে সে তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলি। এবং পর্যাবৃত্ত গতি বলে আমাদের একটা সার্কেলের কথা মনে আসে, বা হচ্ছে এরকম একটা চতুর্ভুজের কথা মনে আসে। আমি আশা করি পর্যাবৃত্ত গতি নিয়ে কারো কোনো সমস্যা নেই, মানে এটা নিয়ে আমি কারো সমস্যা দেখিনি, ঠিক আছে? তাহলে পর্যাবৃত্ত গতি গেল। এখন স্পন্দন গতি কি? স্পন্দন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। এটা আমি আবারও বলতেছি, স্পন্দন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। যে পর্যাবৃত্ত গতি পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, পর্যায়কালের অর্ধেক সময় মানে টোটাল পর্যায়কাল যদি টি হয়, টি এর অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব দিকের বিপরীত দিকে চলে, ঠিক আছে? যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব দিকের বিপরীত দিকে চলে, ঠিক আছে? মানে হচ্ছে অগ্র পশ্চাৎ গতি। এই যে অগ্র এটা হলে পশ্চাৎ এটা, বা ডান বাম গতি, ঠিক আছে? এই গতিটাকে আমরা কি বলবো? স্পন্দন গতি বলবো, ঠিক আছে? মানে শুধুমাত্র আগে পরে হইলে এবং হচ্ছে যে আপনার টাইম গ্যাপটা যদি সমান হয় তাহলে এটাকে আপনারা কি বলবেন? স্পন্দন গতি বলবেন। কিন্তু স্পন্দন গতিটা কি? স্পন্দন গতি কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? আপনাদেরকে যদি কখনো, আচ্ছা একটু পরে এটার উদাহরণ দিব আমি। স্পন্দন গতি গেল, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন বা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, যেটা নিয়ে আমাদের সবার সমস্যা। এখন দেখেন সরল ছন্দিত স্পন্দনটা কি? সরল ছন্দিত স্পন্দনটা আসলে হচ্ছে একটা স্পন্দন গতি। সোজা বাংলা কি? এটা একটা স্পন্দন গতি। কিন্তু এটার মধ্যে একটা ঘটনা আছে। এটার মধ্যে ঘটনা কি? আগের ক্লাসে ভাই বলছিলাম যে এখানে কি হয়, এফ সমানুপাতিক -x হয়, বা এটা হুকের সূত্র মেনে চলে, এবং এ সমানুপাতিক -x হয়। এটা কিন্তু আগের চ্যাপ্টার থেকে মানে আগের ক্লাস থেকে আমরা দেখে আসছিলাম। হ্যাঁ, মানে স্পন্দন গতি আর সরল ছন্দিত গতি একই জিনিস, খালি সরল ছন্দিত গতিতে এই জিনিসটা আছে, ঠিক আছে? এই জিনিসটা আসলে কি বুঝাইছে এটাই আপনারা বুঝেন নাই, যে কারণে আপনাদের ভুলটা হচ্ছে। এই জিনিসটা আসলে কি বুঝাইছে? এই জিনিসটা বুঝাইছে যে মানে দেখেন আমার কি থাকে, আমার একটা সরল দোলক থাকে না ভাইয়া? একটা সরল দোলক থাকে, ঠিক আছে? সরল দোলকটা এখান থেকে মনে করেন এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি ছেড়ে দিলাম। তো সে হচ্ছে এই দিক থেকে এদিকে আসে। তো এদিক থেকে এদিকে আসলে মনে করেন এদিক থেকে যখন এদিকে আসে তখন ফোর্স যদি এদিকে ক্রিয়া করে, আপনার সরণ কোন দিকে হয়? উল্টা দিকে। মানে হচ্ছে ফোর্স যদি এদিকে হয়, আপনার সরণ কোন দিকে হয়? উল্টা দিকে। আগের দিনে আপনাদের যারা নোট করছেন তারা নোটটা খুলে দেখেন, আপনাদের নোটের মধ্যে কিন্তু এটা লেখা আছে, ঠিক আছে? তাহলে ঘটনাটা কি? ফোর্সটা সরণের উল্টা দিকে। আর এইখান থেকে দেখে আমি কি বুঝতেছি? ফোর্সটা পুরোপুরি কার উপর ডিপেন্ড করবে? ফোর্সটা পুরোপুরি ডিপেন্ড করবে সরণের উপর। মানে যেই ফোর্সের কারণে ও তার সাম্যাবস্থায় আসবে, আবার এদিকে যাবে, আবার এদিক থেকে এদিকে আসবে, সেই ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করবে? পুরোপুরি সরণের উপর, অন্য কিছুর উপর না, ঠিক আছে? তো এখন মনে করেন আপনারা কি ভুল করছেন, এবার আমি সেটা বলি, ঠিক আছে? আচ্ছা, এই ফোর্সটার একটা নাম আছে। এই ফোর্সটার নামটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স কেন বলে? রিস্টোর করা মানে কি? রিস্টোর করা মানে
পূর্বের জিনিসটা, মানে মনে করেন একটা জিনিসকে এক জায়গা থেকে সরাইছি, তাকে আগের জায়গায় নিয়ে আসলাম, এটাকে বলা হচ্ছে রিস্টোর করা। আর যেই ফোর্স অ্যাপ্লাই করে তাকে আগের জায়গায় নিয়ে আসি সেটাকে আমরা কি বলি, রিস্টোরিং ফোর্স। তো আমি যখন সরল দোলক এখানে ছিল তখন তো সে সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থা থেকে যখন তাকে সরাইছি, সরানোর পরে সে সাম্যাবস্থা আবার আসতে চাচ্ছে, একটা ফোর্স দিয়ে সে সাম্যাবস্থায় আসে, তাই না? একটা ফোর্স দিয়ে সে সাম্যাবস্থায় আসে। তো যেই ফোর্সটা তাকে সাম্যাবস্থা বা আগের অবস্থায় আনে তাকে আমরা রিস্টোরিং ফোর্স বলতে পারি, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তো এখন সমস্যাটা কই? এখন সমস্যাটা হচ্ছে, আপনাদের সমস্যাটার ডিটেল একটু পরে বলতেছি, আর একটু পরে বলি, আর 1 মিনিট সময় দেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে এখানে রিস্টোরিং ফোর্স আছে, এখানে আসে, খুব ভালো কথা, কালকে এটা নিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু রিস্টোরিং ফোর্সটা কোথা থেকে আসে এটা তো কেউ প্রশ্ন করলেন না। এটা কিন্তু প্রশ্ন করা উচিত ছিল, ঠিক আছে? যে ভাই এই ফোর্সটা কোথা থেকে আসলো, এটা কি হুট করে এখানে চলে আসছে? না, হুট করে আসেনি। দেখেন আপনার এটা একটা সরল দোলক না, সরল দোলকের কি একটা ওজন আছে না? ওজনটা কোন দিকে? নিচের দিকে ক্রিয়া করে, ঠিক আছে? W = mg, এটা কি নিচের দিকে ক্রিয়া করে। এখন ও তো নিচের দিকে পড়ে যাওয়ার কথা, পড়তেছে না কেন? বা মনে করেন ও উপরের দিকে উঠে যেতে পারতো, উঠতেছে না কেন? উপরের দিকে উঠতেছে না কারণ নিচের দিকে একটা ফোর্স আছে। আর নিচের দিকে পড়তেছে না কারণ উপরের দিকে সুতার টান আছে, ঠিক আছে? সুতার টান T আর এই mg পরস্পর কি সমান, মানে T = mg পরস্পর সমান, পরস্পরকে কাটাকাটি করতেছে, যেই কারণে হচ্ছে যে ওই জায়গায় কি হয়, ওর উপর এই জায়গায় নিট ফোর্সটা কত? এই জায়গায় কিন্তু নিট ফোর্স 0, ঠিক আছে? নিট ফোর্স 0 হয় মানে কি, এই জায়গায় ত্বরণ 0। সুতরাং ত্বরণ যেখানে 0 মানে হচ্ছে ত্বরণ কি, বেগের পরিবর্তন, তার মানে হচ্ছে বেগের পরিবর্তন এখানে হচ্ছে না। আর বেগের পরিবর্তন না হওয়া মানে কি, সেই বেগটা এখানে কি সমবেগ, ঠিক আছে? গতকালকে কিন্তু এগুলো বলছি, মানে এভাবে বলিনি, অন্যভাবে বলছি, হ্যাঁ? তো এখন মনে করেন ওকে যখন আমি এখানে নিয়ে যাব, ওকে এই জায়গায় নিয়ে গেলেও তো ওর কি আছে, আপনার ভর বা mgটা কি নিচের দিকে ক্রিয়াশীল, আর সুতার টান তো এই বরাবর ক্রিয়াশীল, তাই না? ঘটনা কিন্তু এটা দেখেন, ভর mg বরাবরই নিচের দিকে ক্রিয়াশীল, সুতার টান এদিকে ক্রিয়াশীল, তাই না? তাহলে এখন দেখেন ওর মধ্যে একটা ঘটনা আছে। কি ঘটনা? দেখেন মনে করেন এখান থেকে যখন এতটুকু নিছি, এটা তো একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে না? থিটা কোণ কিন্তু উৎপন্ন করছে, ঠিক আছে? তো থিটা কোণে যখন সরাইছি, ওজন mgটা নিচের দিকে ক্রিয়াশীল আর টিটা এদিকে ক্রিয়াশীল, হ্যাঁ? তো এখন একটা জিনিস দেখেন, এরকম যদি দুইটা ফোর্স থাকে, আমরা কিন্তু শিখছি ভেক্টর চ্যাপ্টার থেকে, F1 F2 যদি দুইটা ফোর্স থাকে, তাহলে কি ফোর্সটা কি, তাদের মাঝ বরাবর একটা লব্ধি ফোর্স উৎপন্ন হয়, এবং সেই লব্ধিটাই কি এই দুইটার মানটা প্রকাশ করবে আলটিমেটলি, মানে এই দুজনকে তখন লাগবে না। তাইলে এখন দেখেন এটার ক্ষেত্রে তো সেম কথা, এদিকে একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স আছে, তো দুইটা ফোর্সের মাঝামাঝি এইদিকে একটা ফোর্স ক্রিয়াশীল হবে না? এদিকে কিন্তু ফোর্সটা ক্রিয়াশীল হবে, আর সেই ফোর্সটাই কি হবে, বা এদের লব্ধিটাই কি হবে, এই Fs বা রিস্টোরিং ফোর্স। মানে হচ্ছে যেই ফোর্সটা উৎপন্ন হচ্ছে সেটা সুতার টান এবং ভরের কারণে উৎপন্ন হচ্ছে, বাহির থেকে আমি কোনো ফোর্স দিচ্ছি না, বাহির থেকে আমি কোনো ফোর্স দিচ্ছি না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, এইখানে টোটাল কি ঘটনা ঘটে সেটা আমি বলে শেষ করি। দেখেন সুতার টান T এদিকে না, তো সুতার টান তো বরাবর থাকতে হবে, তাই না? তো এখন দেখেন এইদিকে আমি টানতে পারি, দেখেন এদিকে কেন টানলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি, বলতেছি। এদিকে আমি টানলাম, টানলে দেখেন এইটা আর এইটা কি পরস্পর প্যারালাল, আর এটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এটা যদি থিটা হয় এই কোণটাও কি থিটা, ঠিক আছে? এখন দেখেন mgটা তো এদিকে ক্রিয়াশীল, সুতা তো তাকে টানতেছে এই বরাবর এদিকে, এখন তার এদিকে চলে যাওয়ার কথা, কিন্তু এদিকে সে যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এই টি এর সমান পরিমাণ একটা বল এই বরাবর ক্রিয়া হবে, যেটা এই টি কে কাটাকাটি করবে, ঠিক আছে? তো কোন বলটা ক্রিয়া করবে, সেই বলটা কোথা থেকে আসবে? সেই বলটা সাপ্লাই দিবে আপনার ওজন, ঠিক আছে? তো এখন দেখেন এটা থিটা না, তো আমরা কি জানি থিটার সাথে যেই ইয়েটা থাকে সেটা কি হবে, cos থিটা হয়, ঠিক আছে? তার মানে এই দিক বরাবর যদি আমি আপনার ওজনের একটা উপাংশ নেই, সেই উপাংশটা কত হবে, mg cos থিটা, ঠিক আছে? তো mg cos থিটা যদি এদিকে হয়, তাহলে এদিকে তো তার আরেকটা উপাংশ থাকবে, মানে যে কোনো একটা জিনিসকে আমি যদি ভাঙি তার দুইটা উপাংশ পাই না, লম্ব লম্ব বরাবর, একটা অনুভূমিক ধরি আর একটা কি উলম্ব ধরি। তো এখান দিয়ে যেটা পাইছি সেটাকে যদি থিটার কারণে mg cos থিটা হয়, তার মানে এই জায়গায় যেই উপাংশটা আছে সেটা কি আপনার mg sin থিটা, ঠিক আছে? আর এই mg sin থিটা কি আপনার রিস্টোরিং ফোর্সের সমান, তার মানে আপনি যে এদিকে ব্যাক করতেছেন সেই বলটা কি mg sin থিটা ঘুরে ফিরে। আশা করি ক্লিয়ার। সবাই যদি এটা ক্লিয়ার হন ভাইয়াকে একটু জানান, জি ভাইয়া বুঝছি বা জি ভাইয়া বুঝি নাই, আমি আবার বলবো প্রয়োজনে। দেখি বলেন কুইক, মানুষ এত কম কেন? সবাইকে ডাইকে নিয়ে আসেন। মানে আগের দিনে সমস্যাটা বলতেছি, আগের দিনে আপনাদের কি সমস্যা ছিল সেটা বলতেছি, এটা বলার পরে আমি আপনার হার্ট রেটটা আসলে কি ঘটনা সেটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে? কোথায় আমি কারো রেসপন্স দেখতেছি না, সব কি ঘুমায় গেছেন? বুঝছি ভাইয়া, একজন বলছে, বাকিগুলা কই? রেসপন্স করেন। আপনারা রেসপন্স না করলে আমি আপনাদের সমস্যা বুঝবো না। এখন মনে করেন আপনি আমার পড়া বুঝতেছেন না, আপনি প্রশ্নও করতেছেন না, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে কিভাবে বুঝাবো? আমি তো বোঝানোর জন্য দাঁড়ায় আছি। আপনি না বললে বুঝবেন না, একটু পরে ঘুমায় যাবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া বলছেন,
আচ্ছা তাহলে এখন দেখেন, এটা যদি বুঝেন তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার এই রিস্টোরিং ফোর্সটা কি বাইরে কোথাও থেকে আসতেছে না তো, মানে রিস্টোরিং ফোর্সটা আমার ওজনের কারণে ভিতরে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তাইলে এখন দেখেন, এখন হচ্ছে যে তাহলে কাহিনী বলি। এখন কাহিনী হচ্ছে যে আপনাদের ছিল যে হার্ট রেটটা কি কোন ধরনের গতি, ঠিক আছে। এখন হার্টের মধ্যে কি হয়, ভাইয়া বেশি ভালো আঁকতে পারি না, তারপরে একটু আঁকি, ঠিক আছে। মনে করেন এটা হার্ট, ঠিক আছে, আমি সরি খুবই এটা আঁকার জন্য। তো মনে করেন এটা হচ্ছে আপনার হৃৎপিণ্ড, হ্যাঁ। তো হৃৎপিণ্ড কি হয়, হৃৎপিণ্ডের দুইটা পাশ কি হয়, এটা একবার এদিকে সংকুচিত হয় আবার এদিকে প্রসারিত হয়, এটা একবার এদিকে সংকুচিত হয় আবার এদিকে প্রসারিত হয়, মানে দুইটা পর্দা আলাদা আলাদা ভাবে সংকুচিত প্রসারিত হচ্ছে না, ক্রমান্বয়ে কিন্তু সংকুচিত প্রসারিত হচ্ছে। তাহলে আপনি বলতে পারেন কি ভাইয়া এটা একটা স্পন্দন গতি, অবশ্যই, ঠিক আছে, এটা একটা স্পন্দন গতি। কেন স্পন্দন গতি কি, অগ্রপশ্চাৎ গতি, তাই এখানে তো অগ্রপশ্চাৎ গতি দেখতেছি, তাইলে খুব ভালো, তাইলে তো এটা স্পন্দন গতি হওয়ার কথা, তাই না। এখন স্পন্দন গতি যেহেতু হবে, তার মানে স্পন্দন গতি তো একটা পর্যাবৃত্ত গতি, তার মানে এটা পর্যাবৃত্ত গতি হবে। আচ্ছা এইটুকু শিওর। এখন এটা কি সিম্পল হারমোনিক মোশন হবে, এটা আমরা জানতে চাইতেছি, ঠিক আছে। এখন এটা সিম্পল হারমোনিক মোশন হবে কিনা দেখেন তো। সিম্পল হারমোনিক মোশনে কি হয়, এফ সমানুপাতিক মাইনাস এক্স না, মানে হচ্ছে বলটা সম্পূর্ণরূপে সরণের উপর নির্ভরশীল, আর আপনার বাহির থেকে কোনো ফোর্স আসবে না, এই ফোর্সটা অটোমেটিক তার ওজনের কারণে ক্রিয়েট হবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনারা যারা বায়োলজি পড়ছেন আপনারা সবাই ভালো করেই জানেন যে হৃৎপিণ্ড চারপাশে কি থাকে, পেশি থাকে না, সেই পেশিগুলা দিয়ে ক্রমান্বয়ে তাকে ফোর্স দেওয়া হইতেছে না, পেশিগুলা কিন্তু তাকে ফোর্স দিতেছে, ঠিক আছে। তার মানে বাহির থেকে ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1, ঠিক আছে। মনে করেন F1 এখানে একটা অ্যাপ্লাই হচ্ছে, এখানে একটা অ্যাপ্লাই হচ্ছে, তার মানে কি বাহির থেকে তার উপর একটা ফোর্স দিতেছি না। তো বাহির থেকে তার উপর যদি একটা ফোর্স দেই, তার এমনিতেই একটা আছে এফএস রিস্টোরিং ফোর্স, বাহির থেকে একটা ফোর্স দিলে কি তার ফোর্সটার মান কি বেড়ে যাওয়ার কথা না, বেড়ে যাবে বা কমে যাবে বা কিছু একটা তো হবে। তার মানে বাহির থেকে ফোর্স আনলে হচ্ছে তার যেই সরণটা হবে সেটা এক্স্যাক্টলি এফএস এর কারণে হবে না, F1 ও এটার জন্য দায়ী, ঠিক আছে। তার মানে এটা কি তাহলে সরলসন্ধিত স্পন্দন হবে, হবে না। কারণ কি বাহির থেকে ফোর্স আসলে তার সরণটা কি পুরোপুরি এফএস এর উপর দায়ী না, এই F1 ও চলে আসছে, ঠিক আছে। শুধুমাত্র এই কারণেই আপনার কি হয় না, এই সরলসন্ধিত স্পন্দন হৃৎপিণ্ডের ভিতর হয় না, কথা বুঝতে পারছেন। তার মানে আরেকটা জিনিস ভাই বলে দিই আপনাদেরকে একদম, যদি যে কোনো বস্তুর উপর বাহির থেকে ফোর্স অ্যাপ্লাই হয়, বাহির থেকে ফোর্স অ্যাপ্লাই হলে সেটা কখনোই সরলসন্ধিত স্পন্দন হবে না, সেটা শুধু স্পন্দন হতে পারে, সমস্যা নেই, শুধু স্পন্দন আর পর্যাবৃত্ত হতে পারে। কিন্তু বাহির থেকে যদি আপনার ফোর্স অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে এটা কি সরলসন্ধিত হবে না। আর যদি বাহির থেকে ফোর্স অ্যাপ্লাই না হয়, সে এমনি অগ্রপশ্চাৎ দেখাইতে থাকে বারবার, তার মানে কি সে সরলসন্ধিত স্পন্দন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। মানে আমি আরেকবার বলি, আপনার এটা হচ্ছে একটা সরল দোলক ছিল, আপনি ওরে টাইনা এখানে ধরে রাখছেন, শেষ। আপনি এখন বলবেন যে ভাই টাইনা ধরে রাখছি, বাইরে থেকে তো ফোর্স দিছি না, এইখান থেকে না, যখন ছেড়ে দিবেন তখন তো সে অগ্রপশ্চাৎ শুরু করবে, তখন যদি আপনি তার উপর কোনো বল না দেন সেই ক্ষেত্রে হচ্ছে যে সে সরলসন্ধিত স্পন্দন ফলো করবে। কিন্তু তারপরে যদি তার উপর বল দেন, যেমন ধরেন হৃৎপিণ্ডের মধ্যে কি হয়, হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু পেশিগুলো ক্রমান্বয়ে সংকুচিত প্রসারিত করার জন্য প্রেসার দিতেছে, প্রেসার সরাচ্ছে, দিচ্ছে সরাচ্ছে, এটা আপনারা ভালো জানেন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি সেখানে হচ্ছে বাহির থেকে প্রেসারটা ক্রমান্বয়ে আসতেছে, তার মানে সেখানে যদি বাহির থেকে প্রেসার অ্যাপ্লাই হয় তাহলে এটা সরলসন্ধিত স্পন্দন হবে না, ঠিক আছে। তাহলে এরকম আর কি কি উদাহরণ আছে ভাইয়া, আপনারা জানেন কি, এই যে দেখেন আপনাদের মোবাইলে কি ভাইব্রেট করে না, মোবাইলে কিন্তু ভাইব্রেট করে, ঠিক আছে। মোবাইলের ভিতর গিয়ার মেকানিজম আছে, সেটা বলার প্রয়োজন নাই আপাতত। তো সেই মেকানিজমের কারণে মোবাইলটা ভাইব্রেট করে, সেটা কেমনে ভাইব্রেট করে, সেটাও কিন্তু অগ্রপশ্চাৎ, দেখবেন যে মোবাইলটা এমন কাঁপে, ঠিক আছে, অগ্রপশ্চাৎ গতি, মানে সেখানে স্পন্দন গতি আছে, সেখানেও পর্যাবৃত্ত গতি হচ্ছে মোবাইল যখন ভাইব্রেট করতেছে, কিন্তু সেটা অবশ্যই অবশ্যই সরলসন্ধিত স্পন্দন না। কারণ কি মোবাইল তার ভিতর থেকে একটা প্রেসার ক্রিয়েট করতেছে ক্রমান্বয়ে, সে যদি ক্রমান্বয়ে প্রেসারটা ক্রিয়েট না করতো তাহলে হচ্ছে মোবাইলটা অটোমেটিক্যালি কাঁপতে থাকতো না, কথা কি বুঝতে পারছেন। মোবাইলটা কিন্তু অটোমেটিক কাঁপতো না, তার মানে ভিতর থেকে যেহেতু সে একটা আলাদা ফোর্স দিছে, তার মানে রিস্টোরিং ফোর্সের পাশাপাশি আরেকটা ফোর্স এখানে চলে আসছে, তাহলে বাহির থেকে যদি আমি যে কোনো ফোর্স দেই সেটা কখনোই সরলসন্ধিত স্পন্দন হবে না। এখন আপনি ধরেন যে একটা বল, মনে করেন আপনার কোনো ঘর্ষণ নাই, কিছু নাই, আপনি একটা বল উপর থেকে ছেড়ে দিলেন, সে উপর নিচ করতেছে, ঠিক আছে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত কারণে, রিস্টোরিং ফোর্সের কারণে। যদি এরকম সে অটোমেটিক্যালি উপর নিচ করতে থাকে সেক্ষেত্রে আপনি তাকে কি বলতে পারবেন, সরলসন্ধিত স্পন্দন বলতে পারবেন, কারণ আপনি ছেড়ে দেওয়ার পরে তার উপর আর কোনো বল দেন নাই আপনি, ঠিক আছে, তার ভিতর যা আছে সেটা সে নিজে থেকে ইয়া করতেছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া ওজনের ফলে হচ্ছে। আবার মনে করেন একটা স্প্রিং, মনে করেন ঘর্ষণ মুক্ত এলাকায় স্প্রিংকে টান মেরে ছেড়ে দিলেন, স্প্রিং উঠানামা করতেছে, বাহির থেকে আর কোনো ফোর্স দেন নাই, তার মানে কি তখন কি হবে, আপনার স্প্রিং এর যে গতিটা সেটা সরলসন্ধিত স্পন্দন হবে, ঠিক আছে। তো আপনারা সবাই এটা বুঝতে পারছেন কিনা আমাকে জানান, আমি একটু ফাস্ট কথা বলতেছি, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া, ভাইয়া আর ঘুমাবো না, আচ্ছা ঠিক আছে, আশা করি আজকে আর ঘুমাবেন না। এখন কি আপনারা ক্লিয়ার যদি হন ভাইয়াকে বলেন, আর জীবনও যদি
এগুলো ভুল হয়েছে তাহলে কিন্তু খবর আছে। আর একটা জিনিস মনে রাখবেন, যেই ব্যক্তি সরল সন্ধিত স্পন্দন সে অবশ্যই পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? মানে যে এটা হবে সে উপরের দুইটাও হবে, যে এটা হবে সে উপরেরটা হবে, সে কিন্তু আবার নিচেরটা হইতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো আশা করি এখন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আপনাদের একটা কাজ দেই, ঠিক আছে? চারপাশে অনেক কিছু, এই যে আমার সামনে ফ্যান ঘুরতেছে, ঠিক আছে? আমার সামনে ফ্যান ঘুরতেছে, তারপরে এই যে আমার এখানে আমার তারটা, এই যে এখানে যে আমার কারেন্টের তারটা সেটা এমন এমন নড়াচড়া করতেছে, ঠিক আছে? তো চারদিকে হচ্ছে আমাদের অসংখ্য গতির উদাহরণ। আজকে থেকে করবেন কি জানেন, আজকে থেকে খুঁজবেন যে আমি তো 3টা গতি পড়ছি, দেখি তো কোনটা কোন ধরনের গতি, ঠিক আছে? এটা একটু চারদিকে চিন্তা ভাবনা করবেন, আলোচনা করবেন নিজেরা, আবার হচ্ছে এগুলো একটু মার্ক করে লিখে রাখবেন। যেই জিনিসটা ব্যাখ্যা করতে পারতেছেন না নিজে যে এটা এই কারণে হচ্ছে, সেই জিনিসটা মনে করেন আমাদের সাথে শেয়ার করলেন, গ্রুপে দিলেন। গ্রুপে দিলে মনে করেন যে আপনারও চিন্তা করা হইলো, আপনার বন্ধু বান্ধব চিন্তা করবে হ্যাঁ এটা কেমনে হইলো। আর আপনারা না পারলে ভাইয়া তো আছি, ভাইয়া না পারলে ভাইয়ার বন্ধুরা আছে, শিখাই এসে জানাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ফিজিক্সটা ডেইলি লাইফে আছে, সুতরাং ফিজিক্সটাকে একটু ফিল করেন, মানে হচ্ছে যে ফিল করেন আর কি, চারপাশে আছে তো এটাকে একটু ফিল করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এটা বলে ফেলছি। এখন দেখেন, গত ক্লাসে আপনাদেরকে কিছু অঙ্ক করাইছিলাম বা কিছু থিওরি পড়াইছিলাম, তার মধ্যে এইটা একটা ছিল। হ্যাঁ, এটা সবাই এখন সলভ করেন, সবার হাতের কাছে ক্যালকুলেটর, খাতা এবং কলম অবশ্যই রাখা চাই সব ক্লাসে। তো এটা সবাই এখনই সলভ করেন। এটা কোথায় আসছে? বুটেক্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে 2বার আসছে, ঠিক আছে? 7-8 সালের অ্যাডমিশন আসছে, 13-14 সালের অ্যাডমিশন আসছে। দেখি এটা কে কে পারেন। কৌণিক কম্পাঙ্কের মান কত আমাকে কুইক বলেন, সবার হাতে 30 সেকেন্ড সময়, ঠিক আছে? কুইক, আমি দেখবো কার কত মান আসছে, আমি দেখবো। ভেরি গুড। ও, সাজিদের একটা প্রশ্ন ছিল, আমি ওটার উত্তর দেবো একটু পরে। আমরা আগে এই 1-2টা অঙ্ক করে নিই। অঙ্ক করে কুইক আমাকে উত্তরটা জানান। কুইক, সবাই রেডি হয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া, ক্লিয়ার হওয়ার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে জানাবেন, যে কোনো সমস্যা জানাবেন, ভাইয়া তো আসি হেল্প করার জন্য। এতক্ষণ লাগে কেন? এটা কিসের সমীকরণ? এটা কি আমাদের সরল সন্ধিত স্পন্দনের একটা ব্যবকলনীয় সমীকরণ না? তো আমরা এই ধরনের সমীকরণ দেওয়া থাকলে কি করি? ব্যবকলনীয় সমীকরণের সাথে কি করি? তুলনা করি। তো ব্যবকলনীয় সমীকরণটা আমাদের কি ছিল? d2x d/2 of d2x plus ω2x = 0। এটা কি আমার ব্যবকলনীয় সমীকরণ না? ব্যবকলনীয় সমীকরণ এটা কি প্রকাশ করে? সরণ প্রকাশ করে, সরণের ডেরিভেশন। এটা কি প্রকাশ করে? কৌণিক কম্পাঙ্ক প্রকাশ করে, তাই না? এটা কি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ প্রকাশ করে। এখন এটার সাথে যদি এটা তুলনা করি, ওটারে লেখেন 25 d2x, আমি ওটার উত্তর এখনো চোখে দেখতে পাইতেছি 100x = কত? 0, তাই না? তো এটার ক্ষেত্রে কি আসে? d2x / dt², মানে এটার আকৃতি দিতে হলে এটার সামনে তো কোনো সহগ নাই, এটার সামনে আসছে, তো ভাগ দিয়ে দেন। তাহলে কত? 4x = কত? 0। 25 দিয়ে ভাগ দিয়ে দিছি। তো ভাগ যদি দিয়ে দেন তাহলে দেখেন এখন এটার আর এটার মধ্যে মিল আছে। এইটারে আপনি কি ω² = কত? 4 লিখতে পারেন না? ω² = কত? 4। অতএব ω = কত? 2। কৌণিক কম্পাঙ্ক আর কৌণিক বেগ তো সেম জিনিস, তার মানে ω = কত? 2। আর ω কি? কৌণিক বেগ যেহেতু, এর একক কি? 2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? আপনাদের আগের ক্লাসে আমি বাড়ির কাছে দেখছি সবার ম্যাক্সিমামই হচ্ছে কি করেন নাই? একক দেন নাই। কি দেন নাই? একক দেন নাই। একক না দিলে এমনি নাম্বার কেটে দিবে। তারপরে দিয়ে হচ্ছে, আচ্ছা, দশার এককটা অনেকে ভুল করছেন। দশার একক হবে রেডিয়ান, ঠিক আছে? দশা কি? দশাটা কোণ প্রকাশ করতো, কোণের একক কি হয়? রেডিয়ান হয়। আশা করি এটা সবাই পারছেন। দেখি কার কি অবস্থা, জানাইছেন নাকি আমাকে? আমাদের কিন্তু একটা অঙ্ক শেষ। এই অঙ্কটা দেখছেন 18-19 সালে আসছে, বেশি দিন আগে আসেনি। ω² = 100। এই ভুল করছে। কেন 100 হবে না? দেখেন, আপনার যে মূল ইকুয়েশন, সেই মূল ইকুয়েশনের মধ্যে কিন্তু সামনে 25 নাই, বা সামনে কোনো সহগ নাই। তো এই সহগ যে 25 আছে, এই 25 দিয়ে তো ভাগ দিয়ে দিতে হবে আমাকে। ভাগ দিয়ে আমি মূল ইকুয়েশনের মতো করব, এই যে এটার মতো করব, ঠিক আছে? এটার মতো বানানোর পরে তাইলে দেখেন এবার ω² = 4, ঠিক আছে? এই ভুলগুলা আর যাতে না হয়, ভবিষ্যতে যাতে না দেখি। 2 রেডিয়ান পার সেকেন্ড, ভেরি গুড। যারা আরেকজন 10 লিখছেন, যে 10 লিখছেন ভুল হয়েছে, কেন ভুল হয়েছে আমি বলে দিছি কিন্তু অলরেডি। তো এটা কিন্তু আমাদের শেষ। এবার এই যে সাস্টের 18-19, এটা সলভ করেন সবাই। যেহেতু এটা যাদের ভুল হয়েছে তাদের যাতে ভুল না হয়, তারা এবার সবার আগে উত্তর দিবেন। সাস্টের ওটা সলভ করেন। সাস্টের ওটা খুবই সহজ, সলভ করে ফেলেন। বড় করে লিখে দিচ্ছি, d2x dt² plus 2x = 0। এরকম একটা সিম্পল হারমোনিক গতির সম্পূর্ণ কোন একটা ইকুয়েশন দেওয়া আছে আপনাকে, ব্যবকলনীয় সমীকরণ, সেটার যে কৌণিক কম্পাঙ্ক সেটা বের করতে বলছে। কি বের করতে বলছে? কৌণিক কম্পাঙ্ক। কুইকলি আমাকে এই কৌণিক কম্পাঙ্ক সবাই জানান। এটা সাস্টের 18-19 সালে আসছে, বেশি দিন আগে না। দেখছেন কত সহজ সহজ জিনিস আসে, কিন্তু তারপর আমরা ভুল করি। কত আসবে উত্তর? সবাই এখন মুখে মুখে বলেন। হ্যাঁ, ভেরি গুড। যারা রেসপন্স করতেছেন আমার খুবই ভালো লাগতেছে। রেসপন্স করেন, রেসপন্স করলে পড়াইতে ভালো লাগে।
সাইন ইনভার্স 1 করে দশা বের করলে একক ডিগ্রি হবে না। আচ্ছা দেখেন একটা জিনিস, সাইন থিটা ইকুয়াল টু মনে করেন 1, হ্যাঁ এরকম একটা কিছু আছে, বা সাইন থিটা ইকুয়াল টু এক্স। এক্স তো একটা ভ্যালু, কারণ সাইন 30 ডিগ্রি দিলে কত আসে? হাফ। সাইন 45 ডিগ্রি দিলে কত আসে? 1/√2। তার মানে এটা একটা ভ্যালু, ঠিক আছে, ভ্যালুর কোনো একক নাই। তো আপনি যখন ইনভার্স করতেছেন তখন কি আসতেছে? সাইন ইনভার্স এক্স। তো এখন দেখেন থিটার ভ্যালু বের করতেছেন না, কার ভ্যালু? থিটার ভ্যালু না। তো থিটার যখন ভ্যালু বের করবেন, থিটা তো কোণ নির্দেশ করে, তার মানে এটার একক অটোমেটিক্যালি রেডিয়ান চলে আসবে বা ডিগ্রি চলে আসবে। এটা ডিপেন্ড করবে আপনার পরিস্থিতির উপর। আর দশার একক হচ্ছে রেডিয়ান, দশাকে আমরা রেডিয়ানে নিই, নট ডিগ্রিতে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা এটা সলভ হয় না এখনো, এত সময় লাগে কেন? কে জানি একটা হাহারি এক দিচ্ছে। √2, ভেরি গুড, এটা খুবই সহজ, এটা মুখে মুখে করা যায়। এটা কিন্তু সাস্টে আসছে, সাস্টের কিন্তু এমনিতে প্রশ্ন দিলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে। সাস্টের প্রশ্নতে মানে ম্যাক্সিমাম পোলাপান ফেল করে। আমাদের সময় এরকম একটা ইয়ে ছিল, এত সহজ প্রশ্ন দেখে আমি তাজ্জিব খেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা তো মোটামুটি আজকের ঘটনা এটাই ছিল, মানে আগের দিনের ঘটনা এগুলাই ছিল। তো আমরা এখন আমাদের মূল পড়াতে ঢুকে যাই, ঠিক আছে। ও আচ্ছা, আরেকজন আমাকে বলছিলেন ভাই ব্যবকলনীয় সমীকরণ বুঝিনি। ব্যবকলনীয় সমীকরণটা 1 মিনিট দেন, আমি সলভ করে দিচ্ছি। এফ সমানুপাতিক কি ছিল? -x, তাহলে এফ ইকুয়াল টু কি? এম ইকুয়াল টু কি? আপনার সমানুপাতিক উঠে আমরা কি একটা বল ধ্রুবক নিয়ে আসতাম। বল ধ্রুবক কত? কে, আর মাইনাস আছে আগে থেকে, আর এক্স, তার মানে এম ইকুয়াল টু -kx। তাহলে এ ইকুয়াল টু কত? -k/m ইন্টু এক্স। আবার আমি আগের দিন আপনাদেরকে ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করে দেখাইছিলাম যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি? k/m। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা দিয়ে অনেক অঙ্ক আছে, এখানেই আছে, আমি করাবো পরে, ঠিক আছে। তো এখন দেখেন তাহলে a ইকুয়াল টু কি? -ω²x। এই পর্যন্ত আসছেন না? তো এখন দেখেন এ মানে কি? এ মানে কি? এ হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? সময়ের সাথে বেগের পরিবর্তন কি ত্বরণ বলে। তার মানে আমি যদি সময়ের সাথে যদি বেগের পরিবর্তন বা বেগের ডেরিভেশন করি, তাহলে আমি কি পাবো? ত্বরণ পাবো। ত্বরণ ইকুয়াল টু কি? -ω²x, ঠিক আছে। এখন আবার দেখেন বেগ কি? বেগ কি? হোয়াট ইজ বেগ? বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন। সময়ের সাথে সরণের পরিবর্তনকে কি বলে? বেগ বলে, এই ভি। তাহলে এখন দেখেন ডিডিটি তো রইল, আমি কাকে চেঞ্জ করতে চাই? বেগকে আমি সরণ বানাইতে চাই, তার মানে আমি ভি কে চেঞ্জ করতে চাই। তার মানে ভি কি? সময়ের সাথে সরণের পরিবর্তন। তো সময়ের সাথে সরণের পরিবর্তন কি? যে ডিডিটি অফ এক্স, এই যে সময়ের সাথে সরণের যে পরিবর্তন, সেটা আমি ডেরিভেশন করে বের করলাম, ঠিক আছে। তাহলে কত? -ω²x। তাহলে এখান থেকে আমি সূত্র কি পাবো? এই যে dt² ইন্টু এক্স ইকুয়াল টু -ω²x। এই যে আপনার ব্যবকলনীয় সমীকরণ চলে আসছে। সাজিদ আপনি আগের দিন মনে হয় এটা একটু ঝামেলা হয়েছিল আপনার, আপনি বুঝছেন কিনা আমাকে জানান, আর বাকি কারো এখানে সমস্যা আছে কিনা আমাকে জানান, ঠিক আছে। দেখি কার কি অবস্থা। 1.41 রেডিয়ান পার সেকেন্ড কার আসছে? দুঃখ, অনেক দুঃখ, এত দেরি করে কেন আসছেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেন দেরি করেন? আপনাদের জন্য তো আমি কত আগে থেকে উঠে বসে আছি। সাজিদ বুঝছো কিনা জানাও, তোমার সমস্যা ছিল এটা? আচ্ছা, আরে আমি নাম তুলা বলছি, সমস্যা ছিল এই জন্য আবার রাগ করো না। সমস্যা থাকলে জানাবা, জানাইলে আমি দেখাই দিব, না জানাইলে আমি দেখাইতে পারবো না, ঠিক আছে। আর সমস্যা থাকবেই, সমস্যা থাকাই স্বাভাবিক, সমস্যা আমারও আছে, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। তো এখন দেখো, আগের দিন আমি তোমাদেরকে বলছিলাম যে এই ব্যবকলনীয় সমীকরণের দুইটা সমাধান আছে, x ইকুয়াল টু a sin ω_t প্লাস ডেল্টা, ঠিক আছে। এরকম কিন্তু সমাধান বলছি, আরেকটা কস দিয়ে আরেকটা সমাধান বলছি। তো আগের দিন সমাধানটা কিভাবে আসছে সেটা কিন্তু বলিনি, আজকে হচ্ছে আমি সেটা দেখাবো। আগের দিন সময় ছিল না, সেই জন্য দেখাইতে পারিনি। তো আমার ব্যবকলনীয় সমীকরণটা কি? dt² প্লাস ω²x ইকুয়াল টু 0, ঠিক আছে। এই সমাধানটা এখন আমরা বের করব, হ্যাঁ। তো সমাধানটা কি? সমাধানটা করার সিস্টেমটা হচ্ছে এরকম, ddt আমি আলাদা করলাম, তাইলে আমার থাকলো কি? ddt অফ x, ঠিক আছে। এই যে এটা আর এটাকে গুণ করলে কিন্তু এটাই থাকে, ঠিক আছে, প্লাস ω²x ইকুয়াল টু কত? 0। তো এখন দেখেন ddt অফ x মানে কি? ddt অফ x মানে হচ্ছে যে আপনার v বা বেগ, ভেলোসিটি। একটু আগে আমরা প্রুফ করার সময় এটাই কিন্তু করছি ঘুরাফেরা, ঠিক আছে। তাহলে ddt অফ v আসছে। তো এখানে আমার সমাধানের উদ্দেশ্যে বা প্রুফ করার উদ্দেশ্যে আমার একটা টেকনিক আনতে হয়েছে। সেই টেকনিকটা হচ্ছে কি? ddt অফ x ইন্টু একটা x বাড়তি আসছে না, তাহলে আপনার তো উপরে ছিল dv লিখলাম, আর একটা dx লিখলাম, এটা কাটা যাবে, তাহলে ddt অফ v থাকবে, এটাই থাকবে, প্লাস কি? ω²x ইকুয়াল টু 0। এখন দেখেন ddt অফ x মানে কি? ddt অফ x মানে কিন্তু v বা বেগ, ঠিক আছে। তার মানে এটা কি? v dv ডিভাইডেড বাই dx প্লাস ω²x ইকুয়াল টু কত? 0। এইটুকু আশা করি সবাই বুঝছেন।
তাহলে এখন কি করব দেখেন dx আছে না নিচে, dx দিয়ে সবাইকে গুণ করে দিই। তো dx দিয়ে যদি গুণ করি কি থাকে, ওমেগা স্কয়ার x dx ইকুয়াল টু কত 0। ঠিক আছে, কেউ যদি না বুঝতে পারেন এইটুকু ভাইয়াকে জানান। হ্যাঁ, তো এটা আনলাম কেন, এটা আনলাম হচ্ছে এখন আমি ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন করব। তো এখন আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে জিনিসটা কি দাঁড়ায় দেখেন, ইন্টিগ্রেশন করব এটা কি v dv। ঠিক আছে, এটা হচ্ছে বেগের সাপেক্ষে এই ভিটাকে কি করব আপনার ইন্টিগ্রেট করব। আর এখানে কি ওমেগা স্কয়ার আছে না, ওমেগা স্কয়ার আছে। তো ওমেগা মানে কি, ওমেগা স্কয়ার তো কৌণিক বেগ তো ফিক্সড এখানে, তাহলে ওমেগা স্কয়ারটাকে আমি বাইরে রাখলাম। তাহলে এখানে কাকে ইন্টিগ্রেট করব, x কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, তো এখানে দেখেন v dv আছে আর এখানে x dx আছে, একই রকমের জিনিস। ফর্মুলাটা কি আমরা জানি যে x টু দি পাওয়ার n যদি থাকে এবং সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস হচ্ছে যে আপনার একটা c আসে। হ্যাঁ, এই সিটা কি, এটা হচ্ছে যৌগজীকরণ ধ্রুবক। তো দুইটার মধ্যে আলাদা c লেখার দরকার নেই, একটা c লিখবো আমরা। ঠিক আছে, কারণ দুইটা ধ্রুবককে যোগ করলে তো আরেকটা ধ্রুবক পাবো, তাই না? তো এইটুকু আশা করি সবাই বুঝে গেছেন। হ্যাঁ, না বুঝলে আমাকে জানাইন, সব জিনিস বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখানোর জন্য, মানে কোন লাইনটা কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য বলে দিচ্ছি। তো এখন দেখেন v dv, এখন v আসছে না, v এর উপর মনে মনে কত আছে 1 না। তো এখন দেখেন v এর উপর যদি 1 থাকে এখানে তাহলে v লেখেন। ঠিক আছে, v টু দি পাওয়ার n, v টু দি পাওয়ার n মানে কি v টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, তো v এর উপর কি আছে 1 আছে না, তার মানে আপনার v 1 প্লাস 1 তার মানে কি v স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে। ঠিক আছে, এখান থেকে আমি কি পাবো, v স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ওমেগা স্কয়ার ইনটু এটা থেকে কি পাবো, x স্কয়ার ডিভাইডেড বাই 2, এই সূত্র থেকে পাবো। আপনারা সবাই মিলে দেখেন। ঠিক আছে, x স্কয়ার বাই 2 ইকুয়াল টু কত, আচ্ছা প্লাস c ইকুয়াল টু কত 0, এটা আমি দিতে পারি। ঠিক আছে, অথবা হচ্ছে যে আপনি ইকুয়াল টু প্লাস c দেন, কোনো সমস্যা নেই, যেটা খুশি দেন, ইটস ওকে। ঠিক আছে, আচ্ছা তো এখন তাহলে জিনিসটা কি দাঁড়াবে, এখন তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে দেখেন v স্কয়ার বাই 2 প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার। আচ্ছা দুইটার নিচে তো 2 আছে, তো আমি 2 দিয়ে কি করি আপনার গুণ করে দিই। ঠিক আছে, 2 দিয়ে যদি গুণ করে দিই, আচ্ছা এটাকে মনে করেন এভাবে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, সব পাশে যদি 2 দিয়ে গুণ করি কি আসবে দেখেন তো, ওইটার সাথে কি 2c আসবে না? তো c তো একটা ধ্রুবক, তার মানে 2 ইনটু c যদি দেই সেটাও কি একটা ধ্রুবকই হবে। সুতরাং ওটা নিয়ে আপনার টেনশন নেওয়ার দরকার নেই, c থাকলো। ঠিক আছে, তো এরকম রাখলেন। হ্যাঁ, তো এখন এরকম যদি থাকে আপনার, তাহলে এখন দেখেন খেয়াল করে, তো এরকম যদি হয়, এই লাইন আর লাগতেছে না আমার। এখন আমার কাজ কি দেখেন, আমি এখান থেকে কি জানি, এখান থেকে আমি জানি ওমেগা স্কয়ার x স্কয়ার জানি, v জানি। ঠিক আছে, কিন্তু cটা কি আমার একটা আননোন না, তো এই আননোনের আমি একটা ভ্যালু বের করব। ঠিক আছে, তো এখন এটা কোন ক্ষেত্রে করতেছি, সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ থেকে করতেছি। তো ব্যবকলনীয় সমীকরণ থেকে এই সমীকরণ আসছে, তাহলে আমরা কি জানি, আমরা ওখান থেকে একটা কিছু বের করে সেখান থেকে প্যারামিটার দিয়ে আমরা c এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, তাহলে c এর ভ্যালুটা কিভাবে বের করা যায় দেখেন, মনে করেন আপনি কিন্তু এটা জানেন যে একটা সরল দোলকে যখন এই পজিশনে আনি বা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে আনি, তখন কি হয়, সর্বোচ্চ বিস্তার আনলে তার বেগের মানটা কত হয়, 0 হয় না? ঠিক আছে, আচ্ছা তাহলে সর্বোচ্চ বিস্তার আনলে বেগের মানটা কি হয়, 0 হয়। তাহলে যখন হচ্ছে তার বেগের মান 0, তখন তার x এর মানটা কত, সর্বোচ্চ বিস্তার বা x ইকুয়াল টু কতটুকু সরাইছি, বিস্তার পরিমাণ সরাইছি। তাহলে এখন দেখেন, তাহলে এখান থেকে আমি কি পাবো, v এর মান যদি 0 হয় আর x এর মান যদি আপনার a স্কয়ার হয়, ঠিক আছে, ইকুয়াল টু কত c। ঠিক আছে, আচ্ছা এটার নিচে মনে হয় 2 ছিল, 2 দেইনি। আচ্ছা 2টা তো আমার লাগবে, তাইলে একটা কাজ করেন, আপনি এটার সাথে 2c রাখেন। ঠিক আছে, তো 2cটা যদি রাখি তাহলে কি দাঁড়াচ্ছে, ওমেগা স্কয়ার a স্কয়ার ইকুয়াল টু 2c। তাহলে আপনার c ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ওমেগা স্কয়ার a স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আপনি c এর ভ্যালু কিন্তু পেয়ে গেছেন। কেমন, আপনারা সবাই কিন্তু c এর ভ্যালুটা এভাবে পেয়ে গেছেন এখান থেকে। ঠিক আছে, তো এইটুকু সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান, জি ভাইয়া বুঝছি বা জি ভাইয়া বুঝি নাই, কোথায় বুঝেন নাই আমাকে একটু বলেন। 2c হবে, হ্যাঁ আচ্ছা 2c লিখছি। ঠিক আছে, 2c আর c একই। হ্যাঁ 2c আর c একই, কিন্তু আমার হচ্ছে প্রুফের সুবিধার্থে আমি 2c নিলাম এখানে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা কেউ যদি কোনো জায়গায় না বুঝে থাকেন আমাকে একটু জানাইন। হ্যাঁ, তো আপনি c এর ভ্যালু পেলেন না, c এর ভ্যালু কত পাইছি, c এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার a স্কয়ার ডিভাইডেড বাই 2। নিজেরা করে ফেলেন, নিজেরা করে ফেলেন, নিজে পারলে সব থেকে ভালো। v স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার, আর আপনার c এর ভ্যালুটা কত আসছে, c এর ভ্যালুটা আসছে 2 ইনটু ওমেগা স্কয়ার a স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এটা কাইটা দিলাম, তো এটা যদি কাইটা দিই তাহলে v স্কয়ার ইকুয়াল টু কত, ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, সরি এটা গুণ হবে। হ্যাঁ, তো এখন এখান থেকে দেখেন v স্কয়ার ইকুয়াল টু কত দাঁড়াইলো,
তো ভি স্কয়ার ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে ওমেগা স্কয়ারটা কমন নেন, ওমেগা স্কয়ার কমন নিলে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। অতএব ভি ইকুয়াল টু কত, রুট ওভার ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তাইলে এখান থেকে কি ওমেগা বের হয়ে আসবে, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আসলো না। আমি কি পেলাম, আপনার ব্যবকলনীয় সমীকরণ থেকে আমি একটা ভ্যালোসিটির একটা ইকুয়েশন পাইলাম, ঠিক আছে। কার ইকুয়েশন পেলাম, ভ্যালোসিটির একটা ইকুয়েশন। তার মানে এটা দ্বারা আপনি কি বুঝবেন, মনে করেন এই জায়গায় হচ্ছে যে মনে করেন আপনার সরল দোলকটা আছে, আপনাকে এই জায়গার যেই সরণটা সেই এক্সটা বলা হয়েছে এবং আপনি এটা সর্বোচ্চ বিস্তারও জানেন, ঠিক আছে। তো এই দুইটা যদি জানেন, আবার মনে করেন আপনাকে পর্যায়কাল বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t। তার মানে পর্যায়কাল দেওয়া থাকলে আমি কি ওমেগা পারবো বের করতে পারবো, অথবা ওমেগা আমাকে ডাইরেক্ট মানও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো আমি এটা জানি, এক্স জানি, এ জানি, তাইলে এই মুহূর্তে আমার বেগ কত, এই মুহূর্তে আমার বেগের মান কত সেটা কিন্তু আমি এখান থেকে জেনে যাব, ঠিক আছে। এই যে দেখছেন ডেরিভেশনের ভিতর থেকে একটা সূত্র আসলো, ঠিক আছে। বেগটা কি, বেগটা হচ্ছে যে এই সরল দোলকটা যখন পরিভ্রমণ করতেছে যে কোনো একটা মুহূর্তে তাকে আপনি থামায় দিলেন, বা যে কোনো একটা মুহূর্তে আপনি ওই সময়টাকে পজ করলেন, মনে করেন সব থাইমা গেল, ওই মুহূর্তে তার বেগ কত সেটা আপনাকে বের করতে বলছে। তো ওই মুহূর্তে বেগ কত যদি বের করতে হয়, আমার ওমেগা লাগবে, এ লাগবে আর এক্স লাগবে, এই তিনটা যদি আমি জানি আমি ওই মুহূর্তে বেগটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আশা করি এইটুকু সবাই বুঝছেন। কেউ যদি কোনো জায়গায় না বুঝে থাকেন ভাইয়াকে একটু জানাইন, হ্যাঁ। আর এখানে কিন্তু প্রমাণের সুবিধার্থে কিন্তু আমরা অনেক কাজ করতেছি, এটা কিন্তু বুঝেন। প্রমাণের সুবিধার্থে কোথাও হচ্ছে সি নিছি, কোথাও 2c নিছি, ঠিক আছে, মানে ইচ্ছা মতো নিছি আর কি, হ্যাঁ। তো এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই, এটা নেওয়া লাগে মাঝে মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সূত্রটা কি পাইলাম, ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এইটুকু জানলাম। তো এইটুকু যদি জানি, এখন দেখেন আমি প্রায় প্রুফের শেষ মাথায় চলে আসছি। ভি মানে কি, ভি মানে হচ্ছে ডিডিটি অফ এক্স, মানে সময়ের সাপেক্ষে যদি আমি সরণের ডেরিভেশন করি তাহলে আমি কি পাবো, বেগ পাবো, ঠিক আছে। ওই সেম জিনিস, মানে ওটা লিখলাম আর কি জাস্ট। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন কি করা যায় এখান থেকে। এখান থেকে আমি যদি টিটাকে ওই পাশে নিয়ে যাই, আচ্ছা হ্যাঁ দেখেন এটা করতে পারি, dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করতে পারি, আর হচ্ছে ওমেগা ইন্টু ডিটি লিখতে পারি, মানে এটাকে ওই পাশে নিয়ে গেলাম আর এটাকে এটা এক্স এর নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে এক্স এর নিচে, এই ডিএক্স এর নিচে নিয়ে আসলাম আর ওমেগার সাথে ডিটিটা গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি আবার ইন্টিগ্রেট করব, ঠিক আছে। এখন যদি আমি আবার ইন্টিগ্রেট করি তাহলে দেখেন dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, ওমেগা তো ধ্রুবক, তো ধ্রুবককে বাহিরে নিয়ে আসি ডিটি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, হ্যাঁ। তো এই যদি অবস্থা হয়, এখানে একটা সূত্র আছে, আপনার যদি dx রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, মানে সরি ওই তো ডিএক্স তো আছেই, এরকম যদি হয়, এই জিনিসটাকে এইভাবে লেখেন 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা যদি হয়, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেট করলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে। যে কোনো ইন্টিগ্রেশন করলে সাথে একটা প্লাস সি থাকে, ঠিক আছে। তো এখন দেখেন তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি, এই যে দেখেন এটা আর এটা কি সেম জিনিস না, সেম, কিন্তু এখানে ছোট এ, এখানে ছোট এ দিছি ছোট এ, এখানে বড় এ দিছি বড় এ দিব, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স কি আসবে, এক্স বাই এ আর ওমেগা, এখন দেখেন 1 অফ ডিএক্স, ঠিক আছে। এটার ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স হবে, সরি 1 মানে কি ডিএক্স, এরকমই, মানে 1 থাকলে আপনার কি হবে, এক্স হবে। তারপরে ডিটি এর ইন্টিগ্রেশন করলে তাহলে কি আসবে, টি আসবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, ওমেগা ইনটু তাহলে ডিটি এর ইন্টিগ্রেট করলে কি আসবে, টি আসবে। আর দুইটার সাথে যেহেতু দুইটা ধ্রুবক আসবে, দুইটাকে আমরা একসাথে একটা সি লিখে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে সি না দিয়ে এই ক্ষেত্রে ডেল্টা দেন, তাহলে হচ্ছে আপনার সূত্রের সাথে মিলে যাবে, ঠিক আছে। মানে ধ্রুবকের নাম দিলাম কি, ডেল্টা, কোনো সমস্যা নেই, আপনি সি দিলেও সমস্যা নেই, কিন্তু সূত্রের সাথে মিলবে না, সূত্রের সাথে মিলানোর জন্য আমরা ডেল্টা দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখান থেকে তাহলে আমরা কি পেলাম, এটা কি সাইন ইনভার্স আছে না, তো ইনভার্স ফাংশনটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি থাকবে, এক্স বাই এ ইকুয়াল টু সাইন, এই দেখেন ওমেগা টি প্লাস ডেল্টা, এই যে সূত্রের সাথে মিলানোর জন্য ভাই ডেল্টা ইউজ করছি, অন্য কোনো কারণ নেই। অতএব এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আশা করি সবাই বুঝতে পারছেন এটা, হ্যাঁ। এই যে আপনাদের যে কাঙ্ক্ষিত সূত্র, গতকালকে যে মনে করেন একটা ইয়ে ছিল ভাইয়া এই সূত্রটা কোথা থেকে আসলো, আমরা ওই যে ডেরিভেশনটাকে সলভ করলাম, ঠিক আছে, ব্যবকলনীয় সমীকরণটাকে সলভ করলাম, সলভ করে এটাকে পাইছি, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন আরেকটা সূত্র আছে x ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ডেল্টা, ওইটা কোত্থেকে আনবো, আসেন এইটুকু আশা করি সবাই বুঝছেন, না বুঝলে জানান তো, আমি একটু দেখি, ওইটাকে আমি আয়না দিতেছি, ওইটাকে আনতে আমার 1 মিনিট লাগবে।
2c ওই পাশে গেলে মাইনাস হবে না, 2c মাইনাস দিয়ে নেন, সমস্যা নেই। চিত্রটা আরেকবার বলেন, চিত্রটা কই, কোন চিত্র ভাই, মুছে ফেলছি তো অনেক আগে। আচ্ছা সবাই কি বুঝছেন কিনা আমাকে একটু জানান তো কষ্ট করে ভাইয়ারা, দেখি আছেন কিনা। আপনারা আপনাদের মতো করে ডেরিভেশনটা করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ডেরিভেশনটা বইতে দেওয়া আছে, আমার আর এই ডেরিভেশনের কিছু লাগবে না। এই ডেরিভেশনে লাগবে কি, এই সূত্র লাগবে, এই সূত্র লাগবে, আর এই সূত্র লাগবে, ঠিক আছে। তো এটা জাস্ট কিভাবে আনছি প্রতিটা লাইনে লাইনে আমি বলে দিলাম। আর মনে করেন ধ্রুবকের যেই সমস্যাগুলো হচ্ছে আপনাদের, ধ্রুবকটাকে যদি আপনি এই পাশে ওই পাশে লেখেন কোনো সমস্যা নাই, ওই পাশে লেখলেও সমস্যা নেই, এই পাশে লেখলেও কোনো সমস্যা নাই। দুইটা ধ্রুবককে একসাথে যোগ করে সিও যদি লেখেন কোনো সমস্যা নাই, গুণ করেও যদি লেখেন সি কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলা কোথায় আমি বলি, আপনার তো প্রুফ তো বিজ্ঞানীর একটা করছে, আপনার তো প্রুফের সাথে মিলাইতে হবে। তো মিলানোর সুবিধার্থে আমরা অনেক কাজ করি না, তো ওইটা মিলানোর সুবিধার্থে ভাই কিছু কাজ করছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখেন আমি কসটা এনে দিই আপনাদেরকে। হ্যাঁ, কস কিভাবে আনবো দেখেন। কস আনার জন্য কি, এখন দেখেন আমরা যখন রুট করি তখন কি প্লাস মাইনাস দুইটা ভ্যালু আসে না। আপনাদের এই ভি এর ভ্যালুটা কিভাবে আসছিল, ভি এর ভ্যালুটা কিন্তু এইভাবে আসছিল যে ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম ছিল। এটার রুট করছি, তো আমি খালি পজিটিভ ভ্যালুটা নিছি। এখন নেগেটিভ একটা ভ্যালু আসতে পারে না, ভি এর ভ্যালু যদি আরেকটা আমি নেগেটিভ নিই, ভি ইকুয়াল টু মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মনে করেন এবার এটা নিলাম, মাইনাস ভ্যালুটা নিলাম। এই মাইনাস ভ্যালু ভাইয়া বেগ কি কখনো ঋণাত্মক হয় না, বেগ ঋণাত্মক হয় না, বেগের দিকটা উল্টা দিকে হয়েছে, সেই জন্য নেগেটিভ সাইন, ঠিক আছে। তো এটা কোনো সমস্যা না। তাহলে এখন দেখেন আপনি যদি নেগেটিভ নেন, তো নেগেটিভ নিলাম, তাহলে মানে এখানে আপনার মাইনাস আসবে, ঠিক আছে। তার মানে এখানে আপনার মাইনাস আসবে, ঠিক আছে। এখন মাইনাস যদি এখানে আসে, এখন এই জায়গায় কি, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে না। এখন সূত্রটা কি, সূত্রটা হচ্ছে একটু আগে ভাই বলছিলাম কি, 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কি ছিল, সাইন ইনভার্স এক্স বাই এ। এটার উপরে যদি একটা মাইনাস থাকে, মানে মাইনাস 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স যদি থাকে, এটা সূত্র কি হবে, কজ ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে, প্লাস সি। এটা হচ্ছে সূত্র। তাইলে আপনার কি হবে, এই পর্যন্ত সব সেম আছে, এই যে এখানে মাইনাস আসবে, হ্যাঁ ভিতরে মাইনাস আসবে, এই পর্যন্ত সব সেম আছে। কিন্তু শুধুমাত্র মাইনাস থাকার কারণে, শুধুমাত্র কি থাকার কারণে, মাইনাস থাকার কারণে আমার সূত্রটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার সূত্রটা কি হয়ে যাবে, কজ ইনভার্স এক্স বাই এ, আর এটা কি ওমেগা, এটার ইন্টিগ্রেশন করলে টি প্লাস সি, ঠিক আছে, সি না ডেল্টা। তো তাহলে আপনার কি আসবে, এক্স বাই এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স ইকুয়াল টু কত, এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। সবাই বুঝছেন কিনা আমাকে জানান। এটুকু বুঝলে মনে করেন আমাদের অনেকটুকু কাজ হয়ে গেছে। আমাকে একটু জানান, বা কেউ কোথাও না বুঝলে আমাকে জানান, আমি দেখতেছি। কে যেন লিখছে অনেক বড় করে, বুঝছেন কিনা জানান তো, কুইক সামনে আগাবো। মানে এখানে তেমন কোনো কাজ হয়নি, ঠিক আছে, জাস্ট প্রুফটা কিভাবে আসতে দেখাই দিলাম। আর এই যে দেখেন এই জিনিসগুলো দেখতেছেন না, এই যে 2-4টা ইন্টিগ্রেশন করলাম, এগুলো কিন্তু কমন ইন্টিগ্রেশন, এগুলো সবসময়ের জন্য মাথায় রেখে দেন, এগুলো কিন্তু প্রায় লাগবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া এটা মুছি। হ্যাঁ আচ্ছা, বেগের জন্য একটা ইকুয়েশন পাইছি না, বেগের জন্য একটা অঙ্ক করে ফেলি আমরা। হ্যাঁ এই যে দেখেন, এই অঙ্কটা করে ফেলেন তো সবাই, দেখি পারেন কিনা এই অঙ্কটা। এই যে সবাই করেন, কি লিখছে অঙ্কটায়, অঙ্কটাই বলছে যে সরলছন্দিত গতির একটা বস্তু আছে, ঠিক আছে, সরলছন্দিত গতির একটা বস্তু আছে যার বিস্তার হচ্ছে 0.01 মিটার এবং এর কম্পাঙ্ক হচ্ছে 12 হার্টজ। বলছে বস্তুর যদি 0.005 মিটার সরণ হয় তাহলে ওই মুহূর্তে তার বেগ কত, ঠিক আছে। মনে করেন মানে চিত্রটা ভাই আঁকি এরকম যে আপনার এটা একটা সরল দোলক, সরল দোলকের এই জায়গায় হচ্ছে তার বিস্তার, তো তার এই পুরো বিস্তারটা হচ্ছে 0.01 মিটার এবং ওর কম্পাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 12 হার্টজ, আর হচ্ছে বস্তুর 0.005 মিটার সরণে, ঠিক আছে, মানে এই জায়গা থেকে মনে করেন বস্তুটা মানে এখান থেকে এইটুকু 0.005 মিটার সরণে, ঠিক আছে, 005 মিটার সরণে তার এই মুহূর্তে যে বেগটা, সেই বেগের ভ্যালুটা কত সেটা জানতে চাইছি। সবাই একটু দ্রুত ভাইয়াকে করে দেন। দেখেন এরকম যে কোনো মুহূর্তে, যদি আপনার বেগটা বের করতে হয়, ঠিক আছে, বেগটা যদি বের করতে হয় সেক্ষেত্রে কি আমরা এই সূত্রটা ইউজ করি না, এই সূত্রটা ইউজ করি। এখন দেখেন এই সূত্রে কি ওমেগা আপনি জানেন, ওমেগা কিন্তু জানেন না আপাতত, এর ভ্যালু কি, এ মানে বিস্তারটা কত 0.01 মিটার,
আর হচ্ছে আপনার যে কোনো মুহূর্তে স্মরণ কত, স্মরণ হচ্ছে 0.05 মিটার, মানে এক্স এর ভ্যালু আছে, এর ভ্যালু আছে, ওমেগা নাই। তো এফ দেওয়া আছে না, কম্পাঙ্ক দেওয়া আছে না, কম্পাঙ্ক কিন্তু দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু কত 2π/t, ঠিক আছে 2π/t। এখন এটা তো জানি, এখন এফ লাগবে আমার, তাইলে আবার আমরা কি জানি 2π × 1/t, এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু কিন্তু 1/t 2πf, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনি 2 জানেন, পাই এর ভ্যালু জানেন, এফ এর ভ্যালুটা যদি এখানে জাস্ট বসায় দেন আপনি কিন্তু ওমেগার ভ্যালু বা কৌণিক কম্পাঙ্ক জেনে গেলেন, ঠিক আছে, বা কৌণিক বেগ জেনে গেলেন। তাহলে আপনি কি এই মুহূর্তে বেগটা বের করতে পারবেন না? সবাই আমাকে ডাটাটা বের করে জানান যে স্মরণে বেগ কত হয়েছে। এই অঙ্ক কিন্তু আসে প্রায়। আচ্ছা, একজন বলছে যে একটু জানান বুঝছেন কি না অঙ্কটা? ওরে ভাই সেরা করে ফেলছে একজন, 0.00453 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। আমি জানি না উত্তর হয়েছে কিনা, আরো 2-1 জানান তাইলে বুঝবো। আচ্ছা, একজন বলছে যে WDT কিভাবে আসলো, WDT কিভাবে যেন আসলো, দাঁড়ান চিন্তা করি। আচ্ছা, এই পাশে ছিল dx ডিভাইডেড বাই √a² - x², আর এই পাশে ছিল ddt অফ x ইকুয়াল টু, ওই পাশে কি ছিল? আপনি আগের প্রুফটা একটু দেখেন তো ভাইয়া, আগের প্রুফটা দেখেন। ভাইয়া ভুলে গেছি যে এই পাশে কি ছিল আর ওই পাশে কি ছিল, ঠিক আছে, একটু সমস্যা হয়ে গেল, কি জানি ছিল। আপনি আগের প্রুফটা একটু দেখেন, ওই এই প্রুফে ওমেগা ডিটি যেভাবে আসছে আগের প্রুফে একইভাবে আসছে, ঠিক আছে, ddt অফ x। আচ্ছা দেখি, a² - x², এটাই তো। আচ্ছা এই দেখেন, পাইছি, dx ডিভাইডেড বাই √a² - x² লেখা যায় ইকুয়াল টু ওমেগা ইনটু ডিটি লেখা যায়। এই যে দেখেন ডিটিটারে এই পাশ থেকে গুণ দিছি, আর a² - x² কে dx এর নিচে নিয়ে আসছি, ঠিক আছে, তারপর ইন্টিগ্রেট করছি। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। দেখি আর কেউ উত্তর জানাচ্ছেন কিনা আমাকে। হয় নাই আমারটা, কেন হয় নাই? কই আর কেউ উত্তর দিচ্ছেন না কেন? এটার উত্তর কত আসবে? এই ভি এর ভ্যালু কত আসবে? জানান 0.75। আরেকজন আনসার বের করছেন মাইনাস কেন, 0.6529। বেগের মান কি 0.6529? এক একজন এক একটা দেন কেন? এটাতে ঠিক করে ভ্যালু বসাবেন। দেখেন এখানে কত দেওয়া আছে, এর ভ্যালু 0.01, এক্স এর ভ্যালু কত 0.005, আর ওমেগার ভ্যালু হচ্ছে এখানে বের করবেন 2 × π × f এর ভ্যালু কত 12, ঠিক আছে। এই কটা করবেন, এক একজনের এক এক উত্তর আসতেছে, এটা মানে অগ্রহণযোগ্য পুরোপুরি। অঙ্কটা আশা করি পারবেন সবাই, হ্যাঁ? তো ভাই মুছে দিচ্ছি, অঙ্কটা এইভাবে হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে আজকের দিনের মেইন টপিকে ঢুকবো। এখন হচ্ছে সবাই একটু মনোযোগ দিবেন, ঠিক আছে। এই জিনিসগুলা অ্যাডমিশন টেস্ট বা যে কোনো জায়গায় অনেক আসে, তো এই জিনিসগুলো জানাটা জরুরি। 0.65 উত্তর। আচ্ছা এখন দেখেন, তার আগে আমি 2-3টা কথা বলে নিই। আপনাদেরকে কিছু কনভার্সন জানতে হবে, ঠিক আছে। এই যে দেখেন টি ইকুয়াল টু কি, দেখেন কি লিখছি, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t, ঠিক আছে। আবার ওমেগা ইকুয়াল টু কত 2πf, এগুলো কিন্তু আমরা জানি। আবার ওমেগা ইকুয়াল টু কত √k/m, ঠিক আছে। কিভাবে আসলো এটা আমরা কিন্তু শিখছিলাম, ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত k/m, তার মানে ওমেগা ইকুয়াল টু √k/m, ঠিক আছে। ওমেগা থেকে যে কোনোটা থাকলে আপনাকে যদি কম্পাঙ্ক দেওয়া থাকে আপনি ওমেগা বের করতে পারবেন, পর্যায়কাল দেওয়া থাকলেও ওমেগা বের করতে পারবেন। আবার আপনাকে যদি বল ধ্রুবক আর বস্তুর ভর দেওয়া থাকে তাও আপনি কি ওমেগা বের করতে পারবেন। এই সূত্রটা লিখে রাখেন সুন্দর করে, একটু পরে অঙ্ক আসবে, ঠিক আছে। তারপরে আর কি আছে, আচ্ছা আবার দেখেন আপনি আরেকটা সূত্র বের করতে পারেন, এই টি এর জন্য, পর্যায়কালের জন্য সূত্র বের করতে পারেন। আমরা এখান থেকে কি জানি, টি ইকুয়াল টু কত টি ইকুয়াল টু কত 2π/ω, 2π/ω। আবার আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু কি √k/m না, ওমেগা ইকুয়াল টু √k/m, ঠিক আছে। তাহলে আপনার টি ইকুয়াল টু কত 2π√m/k, উল্টাই গেল। এই যে আরেকটা সূত্র পেয়ে গেলাম। তার মানে এই কনভার্সনটা আপনার খুব ভালোভাবে জানতে হবে। এই কনভার্সন থেকে কিন্তু আপনার অনেক অঙ্ক আসবে, ঠিক আছে, অনেক অঙ্ক আসবে। আচ্ছা এখান থেকে কিন্তু আরেকটা জিনিস বলা যায়, দেখেন তো 2π কি একটা ধ্রুবক না, তো 2π আবার হচ্ছে mটা কি একটা ধ্রুব সংখ্যা না। তার মানে t ইকুয়াল টু, এই দেখেন 2π × √m ইন্টু 1/√k, আমি এভাবে লিখতে পারি, মানে জাস্ট আলাদা করে লিখলাম। এখন এই পুরাটাই কি ধ্রুবক, তো তাহলে ধ্রুবক হলে এটা সমানুপাতিক আকারে লিখতে পারি 1/√k। তার মানে কোনো একটা জিনিসের পর্যায়কাল কি, তার যে বল ধ্রুবক আছে, বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে আপনাকে যদি নৈমিত্তিকে দেয়
যে নিচের কোনটি পর্যায়কাল, মনে করেন 2π/ω দিল, তারপরে দিয়ে এটা দিল, আবার বললো যে এইটা, ঠিক আছে। তো এটাও কিন্তু, এই সূত্রটাও কিন্তু সত্য। এই সূত্রটা কোথা থেকে আসছে? এই সূত্র থেকে চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আবার আপনারা কি জানেন, f = কত 1/t, t = কত 2π/ω। তো 2π/ω হইলে কত আসবে আপনার? ওমেগা উপরে আর যদি 2π নিচে দেন তাইলে আপনার f এর ভ্যালু চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে একটা থেকে আরেকটা বানাবেন আর কি, আমার আর কিছু বলার নাই এখানে। সবার এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন। হ্যাঁ, আপনাদের মনে হইতে পারে যে জিনিসগুলো সহজ, কিন্তু এই জিনিসগুলো থেকে যা আসে মানে সহজেই আসে, দেখলেন তো পরীক্ষায়, কিন্তু আসে, রেগুলার আসে, ঠিক আছে। এই জন্য ভাই একবার করে বলে দিলাম যাতে মাথায় থাকে। হ্যাঁ, দেখি কারো কোনো কথা বা প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে পারেন। কে জানি বলো জাকির, জাকির, হু ইজ জাকির? ঠিক আছে, আসেন, অনেক গল্প গুজব করলাম এতক্ষণ, পড়ায় ঢুকি। হ্যাঁ, আজকে পুরানো জিনিসগুলোর একটু ডিপে ঢুকবো, ঠিক আছে। দেখেন আমরা কি বলছিলাম, x = a sin ωt প্লাস ডেল্টা, ঠিক আছে। এই ছিল ঘটনা। এখানে কোনটা কি ছিল আরেকবার বলি, x হচ্ছে সরণ, a হচ্ছে সর্বোচ্চ বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, t হচ্ছে সময়, আর ডেল্টাটা হচ্ছে কি আদি দশা। ডেল্টাটা কি আদি দশা। আদি দশা কখন হয়? যখন t = 0 থাকে তখন আদি দশা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আবার এটাকে কি বলছি? আদি দশা, বা এটাকে দশা ধ্রুবকও বলতে পারেন, ঠিক আছে, এটার আরেকটা নাম। আর এই যে সাইনের ভিতর যে পুরোটা আছে না, এটা হচ্ছে টোটাল দশা, ঠিক আছে। সাইনের ভিতর পুরোটাকে কি বলি? টোটাল দশা। আর এটাকে বলি কি? আদি দশা, ঠিক আছে, বা দশা ধ্রুবক। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এখন আপনাদেরকে এখান থেকে কি দিতে পারে? আপনাদেরকে এখান থেকে বলতে পারে যে আপনাকে এটা দিয়ে একটা গ্রাফ আঁকাইতে বলতে পারে, যে সরণ বনাম সময়ের একটা গ্রাফ আঁকো, ঠিক আছে। মানে এই যে সমীকরণটা, প্রত্যেক সমীকরণের কিন্তু আমরা গ্রাফ আঁকতে পারি। তা আপনাকে বলতে পারে সরণ বনাম সময়ের গ্রাফ আঁকো, অথবা আপনাকে বলতে পারে সরণ বনাম দশা ধ্রুবকের গ্রাফ আঁকো, যেটা খুশি বলতে পারে। তো আপনার তখন সেগুলা আঁকাইতে হবে, ঠিক আছে। তো সেগুলো আমরা এখন আস্তে আস্তে করে আঁকাবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি আঁকানো শুরু করি, সবাইকে আমার সাথে আছেন কিনা, সবার কি মনোযোগ আছে কিনা আমাকে একটু জানান তো দেখি। আমি একটু কিছুক্ষণ কমেন্ট করি, 1 মিনিট কমেন্ট করবো, তারপর আমি শুরু করব। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এখন খালি এই জিনিসগুলো আসতে থাকবে বারবার। জি ভাইয়া, ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে, ভেরি গুড। রেসপন্স করবেন, ভালো লাগে রেসপন্স দেখলে। মানুষ তো কম কেন? হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা শুরু করি তাহলে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। তো এখন দেখেন x = এই সূত্র, যে এটা আমরা একটু আগে শিখে আসলাম, যে x = এইটা, ঠিক আছে। এখন মনে করেন একটা বস্তু, আপনাকে গ্রাফটা যখন আঁকতে বলছে, গ্রাফটা বলছে যে সাম্যাবস্থায় গ্রাফটা আঁকো, ঠিক আছে। যে একটা সরল দোলক আছে, সে কোথায় আছে? সে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় তার যেই আপনার দশা ধ্রুবক বনাম সরণ, বা সরণ বনাম যে দশা, ঠিক আছে, সরণ ভার্সেস দশা, এই গ্রাফটা আপনাকে আঁকতে বলছে, ঠিক আছে। এই গ্রাফটা আঁকতে বলছে। এখন আমাকে বলেন তো দশা কি? দশা তো হচ্ছে কোণ। দশা কি? কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। আর সাম্যাবস্থায় সে যখন থাকবে তখন তো সে এই জায়গায় থাকবে, ঠিক আছে। তাহলে তখন সে আসলে কত কোণ উৎপন্ন করছে? সে যদি এই জায়গায় যেত তাহলে আমি বলতাম যে সে থিটা কোণ উৎপন্ন করছে, সেটা 90 হতে পারে, 180 হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু সে যখন সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, সাম্যাবস্থায় আছে, তখন তার কোণটা কত? 0, ঠিক আছে। তো সাম্যাবস্থায় একটা জিনিস কখন থাকে? সাম্যাবস্থায় তখনই থাকে যখন তার টি এর মানটা কি, আচ্ছা সরি, সাম্যাবস্থায় কখন থাকে? একদম ইনিশিয়াল পয়েন্টে সে সাম্যাবস্থায় থাকে, আর হচ্ছে তারপরে বিভিন্ন সময় ঘুরে আসা যাওয়ার সময় সে কি সাম্যাবস্থায় থাকে। তো আমরা ধরে নিব যে যেহেতু সে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করছে, যেহেতু সে কোথা থেকে যাত্রা শুরু করছে? সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে তার আদি দশা কত ছিল? আদি দশাতে এই জায়গায়, তো আদি দশায় তো তার কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে আদি দশার ডেল্টার মান কত? 0 ডিগ্রি। এটা কখন? যখন বস্তুটা সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করছে। সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলে ডেল্টা = 0 ডিগ্রি। তো ডেল্টা = 0 ডিগ্রি কখন? যখন t = 0, ঠিক আছে। আবার যখন t = 0 তখন ডেল্টা = 0, তার মানে তখন x এর মান কত? 0। এখানে যখন সে ছিল যাত্রা শুরুর মুহূর্তে, তখন তো তার x এর কোনো ভ্যালু নেই, x এর ভ্যালু 0, t এর ভ্যালু 0, ডেল্টা মানে কত? 0 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এই জিনিসগুলো প্রয়োজন আছে, সেজন্যই বলতেছি। আচ্ছা, তো এখন আমি গ্রাফ আঁকা শুরু করব, ভালো করে দেখবেন। হ্যাঁ, কেউ যদি না বুঝেন আমাকে সাথে সাথে জানাবেন, ভাইয়া কমেন্ট চেক করব, সমস্যা নেই। গ্রাফ আঁকবো, তো মনে করেন এদিকে দশা নিলাম। হ্যাঁ, আচ্ছা, তো শুরুতেই ভাই বলে নিছি যে যখন সাম্যাবস্থায় শুরু করছে, তার মানে ডেল্টা = 0 ডিগ্রি, তাহলে এই ডেল্টার তো কোনো দরকার নেই, এটার মান তো 0, তাই না? তাহলে এখন আমার সূত্র কি দাঁড়াইলো? সূত্র দাঁড়াইলো x = a sin ωt।
আর এই ওমেগা টিটা আমরা কি প্রকাশ করে ভাই, কিন্তু বলছিলাম সাইনের পরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা বা কোনটা, সেই টোটাল কোনটাই কি আপনার দশা প্রকাশ করে, তাই না? তো আমি এখন কি করতেছি, দশা আর হচ্ছে স্মরণ, এই দুইটা দশা আর স্মরণ, এই দুইটার সাথে আমি কি গ্রাফ আঁকবো না? তো দশাটা এদিকে নিলাম, আমরা আমার দশাটাকে এই ওমেগা টি, দশাটা হচ্ছে ওমেগা টি, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমার যদি গ্রাফ আঁকতে হয় আমার তো পয়েন্ট নির্ধারণ করতে হয়, তাই না? পয়েন্ট নির্ধারণ করতে হয়। আচ্ছা, এখন দশার ব্যাপারে আমরা যখন কথা বলতেছি তখন দেখেন তো একটা পূর্ণ পর্যায়ে যখন সম্পন্ন করে, একটা পূর্ণ পর্যায়ে যখন সম্পন্ন করে তখন কোন একটা বস্তু আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমাকে বলতে পারবেন? বা কত ডিগ্রি কোণ যায়? মনে করেন একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন একটা বস্তু পুরা পথটা একবার ঘুরে আসলো, এই জায়গায় আসলো, ঠিক আছে, পর্যাবৃত্ত গতি হইলো, তো হইলে সে আসলে কত কোণ উৎপন্ন করলো? সে কিন্তু 360 ডিগ্রি ঘুরলো, ঠিক আছে। সে কতটুকু ঘুরলো? 360 ডিগ্রি ঘুরলো। যারা পর্যাবৃত্ত গতি সম্পন্ন, মনে করেন একজন এদিকে গেল, আবার এদিকে আসলো, কইবেন যে এখানে 360 ডিগ্রি কই? এই যে এদিকে গেল 180 ডিগ্রি, আবার এদিকে আসলো 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে একটা পূর্ণ পর্যায়ে যে সম্পন্ন করে সে কতটুকু যায়? আসলে 360 ডিগ্রি যায়, ঠিক আছে। তো আমার দশা মানে কি বুঝায়? কোণ বুঝায়, ঠিক আছে। তো আমি হচ্ছে যে পুরোটার জন্য তো করতে পারবো না, তো আমি একটা পর্যায়ের জন্য তার যেই গ্রাফটা সেটা আঁকবো, ঠিক আছে। কয়টা পর্যায়ের জন্য? একটা পর্যায়ের জন্য। আর একটা পর্যায়ে সে কত কোণ যাবে? 360 ডিগ্রি যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি হিসাব করি, তাহলে 360 ডিগ্রির জন্য এই গ্রাফের কি চেঞ্জ হবে সেটা আমি বের করব। তো এখন দেখেন ফার্স্টের কোণটা কত হবে? 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, ডিগ্রিতে নিব না, আমরা রেডিয়ানে নিব। হ্যাঁ, তো রেডিয়ানে যদি নেই, আচ্ছা প্রথমে ডিগ্রিতে লিখি 0 ডিগ্রি, তারপর এটা কত হবে? ধরেন 90 ডিগ্রি, তারপর এটা কত হবে? 180 ডিগ্রি, তারপর এটা কত হবে? 270, তারপর এটা হবে 360। তো হচ্ছে যেহেতু দশার এককটা কি বলছিলাম, দশার একক কিন্তু আমরা বলছি রেডিয়ানে নিচ্ছি আমরা, তাই না? তাহলে তো এগুলো 90 ডিগ্রি এভাবে লেখা যাবে না, এটাকে লিখবেন কি π/2, এটাকে লিখবেন কি, যদি বেশি কঠিন লাগে তাহলে এটা কি, এটা 90, 90 হলে এটা কত? 2 × 90, ঠিক আছে। এটা কত? 3 × 90, মানে 3 × π/2, এটা কত? 4 × 90, ঠিক আছে, 4 × π/2। তারপরে একটু ক্যালকুলেশন করেন, দেখেন এটা কত? 2 2 চলে যায়, এটা কত? আপনার 2π হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো দেখেন আমি এক্স অক্ষ বরাবর কোনটা নিব সেটা কিন্তু পেয়ে গেছি, বা দশা পেয়ে গেছি। এখন হচ্ছে আমার স্মরণের ইন্ডিকেটর দিতে হবে, ঠিক আছে। স্মরণের কি দিতে হবে? ইন্ডিকেটর দিতে হবে বা পয়েন্ট দিতে হবে। দশার যেমন পয়েন্ট নিছি, স্মরণেরও পয়েন্ট নিব। তো এখন দেখেন তো স্মরণের সর্বোচ্চ বিস্তার কোনটা, বা সর্বোচ্চ কতটুকু হইতে পারবে? একটা সরল দোলক যদি থাকে, সে যে কোনো একদিকে সর্বোচ্চ যেতে পারবে তার বিস্তারের সমান পরিমাণ, তাই না? তারপরে মাঝখানে অন্য ভ্যালু হইতে পারে, সমস্যা নেই। মানে এদিকেও যেতে পারবে সে বিস্তারের সমপরিমাণ, এদিকেও যেতে পারবে সে বিস্তারের সমপরিমাণ, তাই না? তো এই দিকটা ধরেন পজিটিভ ধরলাম, এই দিকটা যদি পজিটিভ হয় তাহলে মনে করেন এখানে তার বিস্তারটা হচ্ছে এ, এই পয়েন্টে তার বিস্তার হচ্ছে এ, সর্বোচ্চ পয়েন্ট। হ্যাঁ, তারপরে তার সর্বনিম্ন মান কত? তার সর্বনিম্ন সরণ কত? সর্বোচ্চ সরণ তো এ, সর্বনিম্ন সরণ কিন্তু 0, ঠিক আছে। সর্বনিম্ন সরণ কত? 0, সাম্যাবস্থা, ঠিক আছে। তার মানে সর্বনিম্ন সরণটা হচ্ছে এই 0 বিন্দু, ঠিক আছে। আর হচ্ছে তার এই পাশেও তো একটা সরণ হবে, এটা যদি পজিটিভ দিক হয় তাহলে কি এটা নেগেটিভ দিক না? তার মানে নেগেটিভ দিকে আর একটা সরণ পাবো, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন ভাইয়া যদি 10 ডিগ্রি হয় হচ্ছে 10 মিটার যদি হয় হচ্ছে আমার সরণ, আবার -10 মিটারও যদি আমার সরণ হয় তাহলে তো সর্বনিম্ন ভ্যালু এইটা না। ভাইয়া সর্বনিম্ন ভ্যালু এটা না, এই মাইনাসটা বোঝাচ্ছে জাস্ট দিকটা বিপরীত দিকে, অন্য কিছু না, ঠিক আছে। তো আশা করি গ্রাফে পয়েন্টগুলো কিভাবে প্লট করছি সেটা আপনারা বুঝতে পারছেন। কেউ যদি না বুঝতে পারেন আমাকে জানান, ঠিক আছে। কেউ যদি কোনো জায়গায় এখন পর্যন্ত না বুঝেন আমাকে জানান, এই একটা গ্রাফ প্লট করবো, একটা থেকে সবগুলো বের করে ফেলবো, ঠিক আছে। তো আমি কমেন্ট নিব, তার আগে আমি চিত্রটা আঁকি। এখন দেখেন আপনি এখন করবেন কি, দেখেন এই ওমেগা টি মানে কি? ওমেগা টি মানে তো এই ভ্যালুগুলা, তাই না? মানে ওমেগা টি কি? এই ভ্যালুগুলা ওমেগা টিকে প্রকাশ করতেছে। তাহলে এখন দেখেন এটা কত? 90 ডিগ্রি না? তাহলে ওমেগা টির জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাই, এখন এটা তো আমার ফাংশন, এই ফাংশনে এখানে 90 ডিগ্রি বসালে এই ফাংশনের ভ্যালু কত আসে সেটাই আমি এখানে বসাবো, ঠিক আছে। তো এখন দেখেন sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান 1, এটা আমরা জানি। আর এখানে যদি 1 হয় sin 90 ডিগ্রির মান, তার মানে কি a * 1, তার মানে x = কত? a, ঠিক আছে। তার মানে যখন π/2 তখন x এর ভ্যালুটা কত? a, পয়েন্টটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, আগের পয়েন্টটা তো ভাই বলেই নেই, যখন হচ্ছে 0 sin 0 ডিগ্রি মান কত? 0, তার মানে a * 0 মান কত? 0, তার মানে x = 0, তার মানে প্রথম পয়েন্টটা এটা, ঠিক আছে। এখন দেখেন পাই sin, এখন যদি পাই বসান sin পাই এর মান হচ্ছে যে 0 ডিগ্রি, ঠিক আছে। sin পাই এর মান কত? 0 ডিগ্রি, তাহলে a * 0 কত? 0, তাহলে x = কত? 0, ঠিক আছে। তার মানে গ্রাফটা হচ্ছে ভাই আর বলবো না, বাকি পয়েন্টগুলো এইভাবে বসাবেন। এই যে পরের পয়েন্টটা এখানে আসবে, তারপরের পয়েন্টটা এই a বরাবর এখানে আসবে, তারপরের পয়েন্টটা এখানে আসবে। তো আপনার টোটাল চিত্রটা দাঁড়াবে কেমন? এমন দাঁড়াবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি না বুঝেন এই চিত্রটা আমাকে একটু জানান তো দেখি, আপনারা কেউ কোথাও না বুঝলে আমাকে একটু জানান, কষ্ট করে জানান।
এই গ্রাফ এমসিকিউটা কেন আসে? হ্যাঁ গ্রাফ আরেকবার বলতেছি, অবশ্যই বলতেছি। দেখেন আমাকে বলছে কি দশা বনাম সরণ বা সরণ বনাম দশা গ্রাফটা আঁকতে বলছে, ঠিক আছে। তো আমার দশাটা আসলে কি, দশাটা আসলে হচ্ছে কোণ, ঠিক আছে। তো আমরা জানি কি পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ একটা জিনিসের সম্পূর্ণ পর্যায়ে যদি সম্পন্ন করে বা একটা পর্যায়কালে সে হচ্ছে 360 ডিগ্রি পরিমাণ যায়, তাইলে আমি এই দশাটা 360 ডিগ্রিতে ভাগ করলাম, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি আর হচ্ছে কি 360 ডিগ্রি। মানে এইখানে এই পয়েন্টগুলোর জন্য এই এক্স এর ভ্যালুর কি পরিবর্তন হয় সেটা আমি দেখব। তারপর হচ্ছে এই মানটা এটার ভিতর বসাইছি, এগুলো মানগুলো বসাইছি, মান বসায় বসায় কোনটায় কত মান দিছে সেগুলো আমি এখানে বসাইছি, ঠিক আছে। তো সেই বসানোর থ্রুতে আমি দেখতেছি কি আমার গ্রাফটা হচ্ছে এরকম আসলো। হ্যাঁ ভাইয়া বুঝছি, ওকে ভাইয়া ঠিক আছে, বুঝলে ধন্যবাদ। তো এখন মনে করেন গ্রাফটা এরকম আসলো, ঠিক আছে। এখন এটার আরেকটা শর্টকাট আছে, কিন্তু শর্টকাটটা অ্যাপ্লাই করবেন কি না? শর্টকাটটা কি আসলে দেখেন এই সাইনের গ্রাফ তো মানে সাইন ফাংশনের গ্রাফ মানে তো এমনই হবে, তাই না? সাইন ফাংশনের গ্রাফ মানে কি এমনই হবে, কিন্তু ঝামেলাটা কই সেটা লাস্টের যে গ্রাফটা দেখাবো সেখানে বুঝতে পারবেন। তো আশা করি এই গ্রাফটা বুঝছেন। আচ্ছা, তো এই গ্রাফটা যদি বুঝেন, এখন আমি আরেকটা গ্রাফ করব, মানে সাম্যাবস্থায় সরণ বনাম সময়। সরণ বনাম কে এখন কি নিব, কাকে নিব? সময় নিব, ঠিক আছে। সরণ বনাম সময় গ্রাফ আঁকবো কোন অবস্থায়? সাম্যাবস্থায়। আপনারা একটু এই জিনিসগুলো পয়েন্ট আউট করবেন, কেমন? সাম্যাবস্থায় এটাকে কি সরণ বনাম সময়, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাইয়ারা, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আসে আর এটার কিছু অ্যাপ্লিকেশন আছে সেটা আপনাদেরকে একটু পরে বলবো আমি। হ্যাঁ, তো এই যে সময় হচ্ছে টি আর সরণ হচ্ছে এক্স। তো এখন দেখেন সাম্যাবস্থায় যখন বলছি তখন এই জিনিসগুলো অ্যাপ্লাই হচ্ছেই 100%। তো এই জিনিসগুলো যখন অ্যাপ্লাই হচ্ছে তখন আমার সূত্র কি এ সাইন ওমেগা টি দাঁড়াচ্ছে, তাই না? এ সাইন ওমেগা টি দাঁড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি করব? এখন হচ্ছে যে আমার পুরো দশার দরকার নেই, এখন খালি আমার এই টি এর দরকার, তাই না? এই যে সময় এখন কিন্তু খালি টি এর দরকার, তাই তো? আচ্ছা, তো এই সূত্রটাকে আমি আমার প্রয়োজনের জন্য এ সাইন ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π/t, 2π/t, এই টিটা কি পর্যায়কাল ইনটু টি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ঘটনা, মানে এটার আমি একটু ভাঙা লিখলাম আমার সুবিধার জন্য, একটু পরেই বুঝবেন যে সুবিধাটা কোথায়। আচ্ছা এখন দেখেন, এখন তো সময়, তো এক্স অক্ষ বরাবর আমার বিন্দু নেওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর বিন্দু নেওয়া লাগবে। আমি যদি এক্স অক্ষ বরাবর বিন্দু নিতে পারি, এখানে মান বসাবো, অটোমেটিক্যালি এখানে মান চলে আসবে, তাই না? এক্স এর ভ্যালুগুলো এখানে পেয়ে যাবো। তাহলে আমার এই টিটা নেওয়াটাই টার্গেট। তো এখন দেখেন একটা পূর্ণ পর্যায় যখন সম্পন্ন করে তখন তো তার মোট পর্যায়কাল হয় কত? টি, তাই না? একটা পূর্ণ পর্যায় যখন সম্পন্ন করে তখন তার মোট পর্যায়কাল হয় কত? টি, ঠিক আছে। তো মনে করেন একটা পূর্ণ পর্যায় এরকম সম্পন্ন করছে, তো টোটাল সময় লাগে কত? টি, ঠিক আছে। মানে পূর্ণ একটা আবর্তন সম্পন্ন করে আসতে পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তুর টোটাল যেই সময়টা লাগছে বা পর্যায়কাল সেটা হচ্ছে টি। এখন তাইলে একটা জিনিস দেখেন, অর্ধেক যদি সে অতিক্রম করতো তাইলে তার পর্যায়কাল কত লাগতো? টি/2 লাগতো, ঠিক আছে। অর্ধেক যদি করতে হইতো, অর্ধেক পর্যায়কাল কত? টি/2, ঠিক আছে। এবং টি/2 রে যদি আমি আবার অর্ধেক করি, ঠিক আছে, বা অর্ধেক পর্যায়কালকেও যদি অর্ধেক করি তাহলে কত আসবে? টি/4, টি/4। আমার কথা কি বুঝতে পারছেন? মানে আমি যদি একটা টোটাল পর্যায়কালকে আমি ফার্স্টে 2 ভাগে ভাগ করছি, তাহলে কি আসবে? অর্ধ পর্যায়কালকে আবার 2 ভাগে ভাগ করছি, তাহলে কত আসবে? আবার হাফ দিয়ে গুণ দিবেন, তাহলে কত? টি/4 আসবে, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমি টোটাল 4 ভাগ করি, আমার টোটাল পর্যায় ভাগকে যদি আমি 4 ভাগ করি, প্রত্যেকটাই কি আসবে? টি/4, ঠিক আছে। তাইলে এখন দেখেন এখানে মনে করেন আপনার 0 সময়, প্রথম সময়টা কত? 0, ঠিক আছে। পরে যখন ফার্স্ট সে প্রথম চতুর্ভাগ বা 4 ভাগের 1 ভাগ অতিক্রম করছে তখন তার সময় লাগছে কত? টি/4, ঠিক আছে। তারপরে দেখেন সে দ্বিতীয় মানে সে অর্ধেক, টোটাল অর্ধেক যখন করছে মনে করেন তখন সে এখান থেকে এইটুকু আসছে, ঠিক আছে। এখান থেকে যখন এইটুকু আসছে তখন তার টোটাল সময় কত লাগছে? টি/4 প্লাস টি/4, তার মানে কত? 2 × টি/4, ঠিক আছে। এখন মনে করেন সে হচ্ছে 4 ভাগের 3 ভাগ অতিক্রম করছে, মানে এইটুকু চলে আসছে, তার মানে কত? 3 × টি/4, ঠিক আছে। এখন মনে করেন 4 ভাগের 4 ভাগই অতিক্রম করছে, তার মানে কত? 4 × টি/4। তো এখন দেখেন আমাদের হয়েছে কিনা কেমনে বুঝবো? এই দেখেন এই 4 কাটা গেলে কত? টি। তাহলে টোটাল একটা পর্যায় সম্পন্ন করতে কত সময় লাগে? টি লাগে। অর্ধ পর্যায় সম্পন্ন করতে কত লাগে? এই যে 2 আর 4কে ভাগ দেন, কত? 2। জিনিসগুলো আপনারা বুঝেন, আমি জানি, আমি একটু ভাঙা বললাম যাতে আপনাদের ভুল না হয়। এভাবে হচ্ছে যে আমি সময়টাকে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। দেখি তো এইটুকু বুঝছেন কিনা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কুইকলি জানান। ভাইয়া বুঝছি, ভাইয়া কজেরটা একটু দেখান। হ্যাঁ ভাই কজেরটা দেখাবো, দাঁড়ান একটা একটা করে দেখাবো, সব দেখানোর জন্য বসে আছি। ওয়ালাইকুম আসসালাম, বুঝছেন কিনা জানান। আসসালামু আলাইকুম দিয়ে কি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা এখন দেখেন তাহলে ঘটনা কি দাঁড়াইলো। আমি অলরেডি এক্স অক্ষ বরাবর কোন কোন ভ্যালু নিব সেটা জেনে গেছি, ঠিক আছে। তাহলে এখন দেখেন
ফার্স্ট টি এর ভ্যালু কত 0, ফার্স্ট টি এর ভ্যালু কত আমার 0, তো টি এর ভ্যালু যদি আমার এখানে 0 হয়, তো 0 হইলে a sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান 0, তার মানে কি এটা টোটালটার ভ্যালু কত আসবে 0 আসবে, তার মানে x ইকুয়াল টু কত 0, তার মানে 0 এর জন্য আমি পয়েন্ট পাবো কই 0 তেই পাবো। এখন দেখেন কত আসছে t/4, তো এখন আমি যদি t এর জায়গায় কত বসাবো t/4 বসাবো, মানে ভ্যালু বসাচ্ছি, তো t/4 বসাইলে কত এই t কাটাকাটি এটা কাটাকাটি, তার মানে কত a sin π/2, sin π/2 মানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত 1, sin 90 ডিগ্রি মান যদি 1 হয় তার মানে x ইকুয়াল টু কত আসে a আসে, তাইলে এটার জন্য কত পাবো x ইকুয়াল টু, আচ্ছা এখানে সরণের গ্রাফে কি সর্বোচ্চ বিস্তার এটা হবে, আর হচ্ছে এটা কি বিপরীত দিকে সর্বোচ্চ বিস্তার এটা হবে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে যে আপনার কত এই যে a এর সমান পরিমাণ x এর ভ্যালু পাবো, তো এইটুকু হচ্ছে x এর ভ্যালু, তারপরেরটার জন্য আপনি এখানে পাবেন, তারপরেরটার জন্য আপনি এই বরাবর পাবেন, এইখানে পাবেন, তারপরেরটার জন্য এখানে পাবেন, ঠিক আছে ভাইয়া জাস্ট বলে দিলাম। এখন মানে আপনারা পয়েন্টগুলো নিজেরা বাসার মধ্যে যদি কারো মনে হয় যে দেখবেন এভাবে দেখেন, ঠিক আছে। তো এইভাবে আপনার এই গ্রাফটা আসলে এটা কিসের গ্রাফ, এই ফাংশনের জন্য সরণ বনাম সময়ের গ্রাফ, ঠিক আছে। এই ফাংশনের জন্য সরণ বনাম দশার গ্রাফটাও কিন্তু একই রকম, খালি এই নিচের ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। তো এইটা হচ্ছে মোটামুটি ঘটনা। এই ঘটনাগুলো কখন ঘটলো, যখন সাম্যাবস্থা এবং দশার মানটা কত 0 ডিগ্রি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখাই, দশার মানটা কত 0 ডিগ্রি। এখন একটা জিনিস দেখেন, কজের গ্রাফটা আসবে এখন, যে বলছিলেন সে এখন প্রস্তুত হন, ঠিক আছে। আমাদের তো সূত্র হচ্ছে আমরা এই সূত্র ইউজ করবো, x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না। তো এখন দেখেন আপনার যে সবসময় জিনিসটা সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করবে এমন তো কোনো কথা নেই। এমনও তো হইতে পারে যে সরল দোলকটাকে আমি ফার্স্টে টাইনা নিছি, সরল দোলকটাকে টাইনা এখানে নিয়ে গেছি, বা সর্বোচ্চ বিস্তারে নিয়ে গেছি, এখানে নিয়ে ছেড়ে দিছি, সে এখান থেকে এদিকে আসতেছে, তারপরে এদিকে যাচ্ছে, এদিকে আসতেছে, তারপরে এদিকে যাচ্ছে, এমন হইতে পারে না। তার মানে সে কোথা থেকে যাত্রা শুরু করতে পারে, সর্বোচ্চ বিস্তার থেকে, ঠিক আছে। তো এখন সে কোথা থেকে যাত্রা শুরু করছে, সর্বোচ্চ বিস্তার, ঠিক আছে। সর্বোচ্চ বিস্তার থেকে এখন সে যাত্রা শুরু করলো, ঠিক আছে। তো সর্বোচ্চ বিস্তার থেকে যদি একজন যাত্রা শুরু করে তাইলে তার কি হবে, তার ডেল্টার মান কি তখন 0 হবে। ডেল্টার মান 0 কখন, যখন হচ্ছে সে কোনো কোণ উৎপন্ন করেনি, কিন্তু সর্বোচ্চ বিস্তারে তার ডেল্টার মান কত হয় 90 ডিগ্রি হয়। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া সর্বনিম্ন বিস্তারে 0 ডিগ্রি এটা এমনি দেখা বুঝা গেলাম, কিন্তু সর্বোচ্চ বিস্তারে যে 90 ডিগ্রি, এখান থেকে দেখে তো 90 ডিগ্রি মনে হইতেছে না, এটা তো এটা কিভাবে বুঝবো। আচ্ছা এটা বোঝার আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি বলবো, তার আগে এটা করে শেষ করি, ঠিক আছে। তো আপনার যখন মানে হচ্ছে যে সর্বোচ্চ বিস্তার, তখন হচ্ছে যে আমার x এর ভ্যালুটা কত a, সর্বোচ্চ বিস্তারে x এর ভ্যালু কত a, এবং সর্বোচ্চ বিস্তারে ডেল্টার ভ্যালু কত 90 ডিগ্রি। ভাইয়া বলে দিলাম, একটু পরে দেখাবো আমি কিভাবে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। আর হচ্ছে যখন সর্বোচ্চ বিস্তার থেকে যাত্রা শুরু করছে তখন তার সময় কত t = 0, মানে t = 0 সময়ে সে কোথায় ছিল, x = a অবস্থানে ছিল, তখন তার দশার মান ছিল হচ্ছে 90 ডিগ্রি। এবার হচ্ছে তার গ্রাফ আঁকতে বলছে, ঠিক আছে। তার কিসের গ্রাফ আঁকতে বলছে, মনে করেন এবার হচ্ছে তার আপনার কোন গ্রাফ, এবার হচ্ছে মনে করেন যে তার সরণ বনাম দশার গ্রাফটাই আঁকবো, ঠিক আছে। তো সরণ বনাম দশার গ্রাফ যদি আঁকি, প্রথমে হচ্ছে আমার এই ইকুয়েশনটাকে ঠিক করে নিতে হবে। এই ইকুয়েশনটাকে ঠিক করব কি, a sin ওমেগা টি প্লাস, এখানে দেখেন ডেল্টার জায়গায় কত আসবে, ডেল্টার মান কত 90 ডিগ্রি না, ডেল্টার মান কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত আসবে a sin 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, ঠিক আছে। তো 90 ডিগ্রি থাকলে কি হয় আমরা কি জানি, 90 ডিগ্রি থাকলে সাইন কি হয়ে যায়, কজ হয়ে যায়, কজ ওমেগা টি হয়ে যাবে, ঠিক আছে। এই যে একটু আগে বলছিলাম কজের গ্রাফ দেখান, এই যে এবার আপনার জন্য কজের গ্রাফ আসবে। কজের গ্রাফ আমার কখন আসবে, যখন হচ্ছে আমার সর্বোচ্চ বিস্তারে থাকবে, যখন সাম্যাবস্থা থাকবে তখন সাইনের গ্রাফ, আর যখন হচ্ছে কজের গ্রাফ আসবে তখন কি সে সর্বোচ্চ বিস্তারে থাকবে। তাইলে এখন যদি তার যদি এখন সরণ বনাম দশার গ্রাফটা আঁকতে চাই, তার দশা কত ওমেগা টি না, ওমেগা টি, ঠিক আছে। আর সরণ কত, সরণ সর্বোচ্চ কত হইতে পারবে, এই যে সর্বোচ্চ হইতে পারবে তার বিস্তারের সমান, তাই না, এ, ঠিক আছে। সর্বোচ্চ হচ্ছে বিস্তারের পরিমাণ, এটা হচ্ছে মাইনাসে আর ওটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে 0, ঠিক আছে। তো এখন দেখেন এইটুকু তো আপনি জানেন। এখন আপনার হচ্ছে যে দশার মানগুলা, দশার মান প্রথম যেই গ্রাফটা আঁকছি সেটার মধ্যে দেখেন, সেটার মধ্যে যেই মান একই মান নিব, ঠিক আছে। প্রথমটা 0, পরেরটা হচ্ছে π/2, তারপর একটা নিব 2π/2 বা হচ্ছে পাই, তারপর একটা নিব কত 3π/2, তারপর একটা নিব কত ডাইরেক্ট 2π, ঠিক আছে। এই হচ্ছে আমি 10 এর ভ্যালু নিছিলাম আগে, একবার ভ্যালু শিখলে বাকিগুলো এমনি পারা যাবে, হ্যাঁ। তো এখন দেখেন cos যখন 0 ডিগ্রি, ঠিক আছে, বা দশা ওমেগা টি এর মান যখন 0, তখন cos 0 ডিগ্রি না, এখানে cos 0 ডিগ্রির মান কত 1, cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার x এর ভ্যালু কত, cos 0 ডিগ্রির মান যদি 1 হয় x এর ভ্যালু কিন্তু a, তার মানে π/2 এর জন্য আমি ভ্যালুটা কই পাবো, সরি 0 ডিগ্রির জন্য আমি ভ্যালুটা কই পাবো, এখানে পাবো, এই বিন্দুতে পাবো, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন π/2,
তো π/2 যখন হয় তার মানে এটা কি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0, cos 90 ডিগ্রি মান কত 0, ঠিক আছে। তো cos 90 ডিগ্রি মান যদি 0 হয় x কত a * 0, তার মানে 0, তার মানে সে তখন কোথায় আসবে এই বিন্দুতে আসবে, ঠিক আছে। π/2 এর জন্য তার বিন্দু হবে এইটা। তারপরে দেখেন পাই, cos যখন পাই মানে পাই ওমেগা টি এর মান যখন পাই তখন হচ্ছে জিনিসটার মান কত আসবে cos পাই বা cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, cos 180 ডিগ্রি মান কত -1। তো -1 যদি হয় তার মানে x কত -a, এতক্ষণ ধরে দেখতেছিলেন খালি a আর -a লিখতেছিলাম, a আর এর কাজটা কই আসছে এখন দেখেন x কত -a, তার মানে পাই এর জন্য কোথায় আসবে এখানে আসবে, ঠিক আছে। 3π/2 এর জন্য কোথায় আসবে এখানে আসবে, তারপরে দিয়ে আপনার 2π এর জন্য কোথায় আসবে এখানে আসবে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো আপনারা পরে করে দেখেন, ভাইয়া জাস্ট কয়েকটা বললাম। তো এখন দেখেন আমি যদি গ্রাফটা যুক্ত করি, গ্রাফটা আসবে এরকম। আশা করি সবাই বুঝতে পারছেন গ্রাফটা কি, ঠিক আছে। গ্রাফটা কিরকম আসবে আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ। এই যে এরকম আসবে, এটা হচ্ছে cos এর গ্রাফ, ঠিক আছে। আপনাকে যখন বলবে সর্বোচ্চ বিস্তারে আছে তখন হচ্ছে যে অটোমেটিক্যালি ডেল্টার মানটা কি হবে 90 ডিগ্রি হবে, সেইটা থেকে আমরা এইভাবে করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন প্রশ্ন যেটা আসছিল যে ভাইয়া, প্রশ্ন আসে নাই মানে প্রশ্নটা আমিই করছি, ভাইয়া দশার মান যে ওইটা কেমনে বুঝবো। আচ্ছা আমাকে একটু জানান তো সবাই, এই যে 3টা গ্রাফ করলাম ভাইয়া, 3টা গ্রাফ বুঝছেন কিনা, বুঝলে আমাকে জানান। ভাইয়া এই অধ্যায় কি পুরোটা ফ্রি করাবেন? হ্যাঁ রে ভাই, কেন ফ্রি করাবো না, আগে আরো 3টা করাইছি, এটাও করাবো, সামনের চ্যাপ্টারও করাবো, সমস্যা নেই। বুঝছেন কিনা জানান, এইটুকু বুঝছেন কিনা জানান। আপনাদের একটু সময় নিয়ে ফেলি ভাইয়া বেশি, আপনারা আবার মাইন্ড করেন না। আর বন্ধু বান্ধব নাই নিয়ে আসবেন, কি একাই শিখবেন নাকি সব, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, মানুষ বেশি থাকলে ভালো লাগে। আপনারা কমেন্ট করেন না কেন বুঝলাম না, নাকি আমার লোড হয় না, দাঁড়ান আমি একটু লোড করাই নি। কেউ কোথাও না বুঝলে ভাইয়াকে একটু বলবেন, কেমন, বললে ভাইয়া বুঝবো। ভাইয়া শর্টকাট নাই, শর্টকাট আছে ভাইয়া। শর্টকাট কি, যখন হচ্ছে আপনি এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত এসে cos এর যখন cos দেখবেন তখন হচ্ছে ডাইরেক্ট এই cos এর গ্রাফ আঁকা দিবেন, এটা cos এর গ্রাফ। আপনি যখন sin দেখবেন তখন ডাইরেক্ট এইভাবে sin এর গ্রাফ আঁকবেন, ঠিক আছে। কিন্তু যখনই একটু ডাটা এদিক ওদিক করে দিবে তখনই আপনার ভুল হবে, কারণ আপনি বুঝেন নাই, কেমন, এই হচ্ছে সমস্যা। ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ বলছেন, ভালো লাগছে। আচ্ছা এখন হচ্ছে যে প্রশ্ন যেটা, যে ভাইয়া একবার দশার মান 90 ডিগ্রি নিলেন যখন সর্বোচ্চ বিস্তারে, আবার দশার মান নিলেন কত, আবার দশার মান নিলেন 0 ডিগ্রি যখন হচ্ছে সাম্যাবস্থায়, কেন নিলেন, কিভাবে বুঝবো, কোনটা কিভাবে নিব, কিভাবে বুঝবো, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা আসেন এখন দেই ভাইয়া, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মানবৃত্ত। কি বৃত্ত? মানবৃত্ত, ঠিক আছে। বইয়ের শেষের দিকে দেখবেন একটা জিনিস আছে, বইয়ের শেষের দিকে দেখবেন যে এই যে মনে করেন আপনার কি x = a sin ওমেগা টি না, সেটার জন্য সরণ বনাম সময়ের একটা গ্রাফ আঁকছি না আমরা, সেই গ্রাফটা কেমন এমন হয়েছে না গ্রাফটা, এই যে এটা ছিল 0 ডিগ্রি, এটা হয়েছিল 90 ডিগ্রি, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে। এটা কত 180, এটা কত 270, আর এটা কত 360। তো আপনাদের এরকম একটা গ্রাফ ভাই একটু আগে দেখাইলাম, ঠিক আছে। এখন আপনি এটার মানে দশা কি, দশা কি বুঝায়, দশা বুঝায় হচ্ছে যে কোনো মুহূর্তে তার যে সরণ, বেগ, ত্বরণ বা কি অবস্থা, গতি অবস্থা, সেটাই তো দশা বুঝায়, তাই না। তাহলে এখন দেখেন, এতক্ষণ তো ভাইয়া বলে দিছিলাম যে সাম্যাবস্থায় থাকা মানে x যখন 0 তার মানে হচ্ছে তার ডেল্টার মান 0। আবার আমি যখন বলছি x a বা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে তখন তার ডেল্টার মান 90 ডিগ্রি। এখন মনে করেন আপনি জানেন না, এখন আপনাকে জাস্ট গ্রাফ দেওয়া আছে, মানে এরকম দেওয়া থাকবে, কিছু একটা দেওয়া থাকবে। তো মনে করেন আপনাকে এই গ্রাফটা দেওয়া আছে, এখন আপনাকে আমি দেখাবো যে আসলে যে দশার মানটা 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। তো এখন এটার জন্য যখন আমি মানবৃত্ত আঁকবো, ঠিক আছে, এই জিনিসটা কি প্রকাশ করে, এই জিনিসটা প্রকাশ করে হচ্ছে সর্বোচ্চ বিস্তার। এই জিনিসটাও সর্বোচ্চ বিস্তার কিন্তু বিপরীত দিকে প্রকাশ করে, এই জিনিসগুলো দিয়ে নেবেন, হ্যাঁ। এখন মানবৃত্ত আঁকার সময় কিভাবে আঁকবেন খুব ভালোভাবে খেয়াল করেন, এটা শিখে রাখেন, যে কোনো জায়গায় আসতে পারে যে কোনো সময়, বেসিক। এই যে এই রেখাটাকে বর্ধিত করবেন, বর্ধিত করছেন, এই রেখাটাকে বর্ধিত করবেন, তারপরে কি করবেন, এই যে দেখেন এখান থেকে এটুকু, এটুকু কি আমার সর্বোচ্চ বিস্তার না, এটুকু কি আমার সর্বোচ্চ বিস্তার, এই সর্বোচ্চ বিস্তারকে কি বানাবেন, ব্যাসার্ধ বানাবেন। ব্যাসার্ধ বানায়া এটার উপর যে কোনো একটা জায়গায় এরকম একটা বৃত্ত আঁকাইলেন, ঠিক আছে, এরকম একটা বৃত্ত আঁকাইলেন। বৃত্তটা অবশ্যই কি হবে দেখেন তো, এই মাইনাসে, এই পয়েন্টটা হবে মাইনাসে, আর এই পয়েন্টটা অবশ্যই হবে যে প্লাসে, এমন ভাবে বৃত্তটা আঁকবেন আপনারা, ঠিক আছে, বা ব্যাসার্ধ নিয়ে আঁকলে তো এমনই হবে। তো আপনারা কি করবেন, আবার বলি, যে ব্যাসার্ধ আছে বা সর্বোচ্চ বিস্তার আছে, সর্বোচ্চ বিস্তারের সমান করে একই রেখার উপর, কোন রেখার উপর, একই রেখার উপর যে কোনো একটা পয়েন্ট থেকে ওটাকে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকবেন। এই বৃত্তটার নাম হচ্ছে মানবৃত্ত,
ঠিক আছে ভাইয়া, এই বৃত্তটার উদ্ভব কেন করলাম? মানবৃত্ত থেকে আমরা দশার অবস্থা জানতে পারি। ঠিক আছে, মানবৃত্ত থেকে আমরা কি জানতে পারি? দশার অবস্থা বা দশা কত সেটা জানতে পারি। তো এখন এটা আমি বের করব। দেখেন আরেকটা জিনিস মনে রাখবেন কি, আমরা হচ্ছে যখন মানবৃত্তে কোণের মানটা নিব, কোণের মানটা কি এন্টি ক্লকওয়াইজ নিব। কিভাবে নিব? এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মনে করেন এটা হচ্ছে আপনার মানবৃত্ত, তাই না? তো এখানে হচ্ছে আপনার 0 ডিগ্রি, এখানে আপনার কত হবে 90 ডিগ্রি। দেখেন এইভাবে ঘুরতেছি, এখানে কত হবে আপনার 180 ডিগ্রি, এখানে কত হবে 270 ডিগ্রি, আবার এখানে যখন আসবো তখন কত 360 ডিগ্রি। ঠিক আছে, এই যে একটা পূর্ণ পর্যায় দেখাইলাম, এই যে আমি একটা পূর্ণ পর্যায়কালের জন্য একটা চিত্র আঁকাইছি না, তো পূর্ণ পর্যায়ের জন্য একটা মানবৃত্ত আঁকাইছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন এটুকু বুঝছেন কিনা আমাকে জানান। মানবৃত্ত কিন্তু খুবই সহজ আঁকা, এটুকু বুঝছেন কিনা আমাকে জানান। এই পোলাপাইন জানায় না কেন? অ্যাসাইনমেন্ট ক্লাস নেন, অটো বেড়ে যাবে। আরে ধুরু ভাই, বাড়া কমা কোনো ব্যাপার না, পড়াইতেছি ভালো লাগতেছে পড়াইতে থাকি। যে কোনো সমস্যা জানাবেন আর আপনারাই নিয়ে আসবেন, আমি ওরকমই আর দরকার নেই আমার। আচ্ছা এখন দেখেন আমার এখন টার্গেট কি? আমার এখন টার্গেট হচ্ছে এই যে এক্স টি, এই গ্রাফের সহায়তায় আমি দশা বের করব। ঠিক আছে, দশা বের করব। দশা মানে কি বের করব? এই যে মনে করেন এইখানে আছে বস্তুটা। ঠিক আছে, এই গ্রাফ থেকে আমি কি বুঝতেছি? এই গ্রাফটা দেখেন, এই গ্রাফটা দেখলে আপনারা কি বুঝবেন? এই গ্রাফটা দেখলে বুঝবেন যে যখন হচ্ছে আপনার কোণের মান 0 বা হচ্ছে কোণের মান না, এখন তো এটা কি এক্স বনাম টি এর গ্রাফ না, তো মনে করেন এই কোণ নাই, এখানে হচ্ছে সময়। ঠিক আছে, এক্স বনাম টি যেহেতু এখানে সময়, এটা হচ্ছে 0, এটা হচ্ছে t/4, এটা হচ্ছে হাফ পর্যায়কাল, এটা হচ্ছে আপনার কত 3t/4। ঠিক আছে, আর এটা কত টি। ঠিক আছে, সময়ের সাথে গ্রাফ তো ভাইয়া মানে ভুলে 90 ডিগ্রি লিখে ফেলছি, মানে দশার সাথে গ্রাফ দিয়ে ফেলছি। তো এখন দেখেন আমি দশা বের করব এখান থেকে। এটা থেকে আমরা কি বুঝতেছি? যখন আমার টি এর মানটা 0 তখন আমার এক্স এর মান কত 0, এটা বুঝতেছি না? এটা থেকে বুঝতেছি কি যখন টি এর মান 0 তখন এক্স এর মান 0। তো টি এর মান যদি 0 হয়, এই যে এই পয়েন্টে কি টি এর মান 0, এই পয়েন্টে কি এক্স এর মান 0, তার মানে এই পয়েন্টে কি দশার মান 0 হবে, কারণ হচ্ছে নড়ে নেই চড়ে নেই। এই যে আমি এখন এখান থেকে বের করব। দেখেন আপনারা করবেন কি, যেই পয়েন্টটার জন্য দশা বের করতে চাচ্ছেন সেই পয়েন্টটা ধরবেন। মনে করেন এটা ধরলেন, এটা ধরে এই পর্যন্ত দাগ দিলেন। ঠিক আছে, এই পর্যন্ত দাগ দিলেন। শুরু কত থেকে হয়? 0 থেকেই তো শুরু হয়। তো এই পর্যন্ত দাগ দিলে দেখেন তো এইখানে হচ্ছে আপনার দশার ভ্যালুটা কত? দশার ভ্যালুটা হচ্ছে 0, তার মানে আমি এই পয়েন্টে দশা কত পেলাম? 0 ডিগ্রি পেলাম। এখন আপনার মনে হলো যে না এটা না, আমি হচ্ছে t/4 যেই সময়, সেই সময় দশার মান কত সেটা বের করব। ঠিক আছে, এখন দেখেন t/4 মানে কোথায় আছে? t/4 মানে হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই বরাবর একটা দাগ টানবেন। ঠিক আছে, দাগ টানলে দেখেন তো এই জিনিসটাকে যদি আমি কেন্দ্রের সাথে যুক্ত করি, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি না? তার মানে যখন এই গ্রাফের ক্ষেত্রে যখন সময় হচ্ছে t/4 বা হচ্ছে বিস্তার হচ্ছে সর্বোচ্চ, বিস্তার সর্বোচ্চ কত a, বিস্তার যখন সর্বোচ্চ বা সময় হচ্ছে t/4 তখন হচ্ছে যে তার দশা কত 90 ডিগ্রি। এখন আপনার মনে হলো যে ভাইয়া আমি হচ্ছে যে আবার এটার জন্য দশা কত সেটা জানবো। এটা কি আধা পর্যায়কাল? আধা পর্যায়কালে তাকে কতটুকু বর্ধিত করবেন? এইখান থেকে এই পর্যন্ত টানবেন। ঠিক আছে, এখান থেকে যদি এই পর্যন্ত আপনি টানেন তাইলে হচ্ছে কি পাচ্ছেন? এই যে দেখেন এই পয়েন্টে সে যখন আছে তখন তার দশার মান কত? আবার 0। দশার মান কি 0 না? দশার মান 0 না, দশার মানটা কত হবে দেখেন, এটা তো 90 ডিগ্রি হচ্ছে, তার মানে এক্সকে ধনাত্মক দিকের সাথে এই পর্যন্ত আসছে সে। ঠিক আছে, তার মানে তার দশা হচ্ছে এখানে 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। যখন t/2 তখন তার দশা হচ্ছে 180 ডিগ্রি, মানে এই পয়েন্টে। ঠিক আছে, আবার যখন ধরেন এইখানে, ঠিক আছে, বা হচ্ছে বিপরীত দিকে তার বিস্তার সর্বাধিক, তখন তার দশা কত? এখান থেকে এই পর্যন্ত বর্ধিত করব, তখন তার দশা হচ্ছে এই পুরাটা, এইটুকু 270। ঠিক আছে, 270। এখন আপনার মনে হইতে পারে ভাইয়া আপনি 270, 180, 90 একদম এক্সাক্ট ভ্যালু নিতেছেন, আমি চাইতেছি কি এই জায়গায় একদম এই জায়গায় যে আছি না আমি, এই জায়গা থেকে আমার দশা কত সেটা আমি বের করব। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে কি এখান থেকে এই পর্যন্ত টানবেন। টানলেন না? টানলেন, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে যখন এই পর্যন্ত টানলাম, এই পয়েন্টে যেই কোণটা উৎপন্ন হবে, এই যে কেন্দ্র থেকে যুক্ত করেন, এই পয়েন্টে কোন কোণ উৎপন্ন হবে দেখেন তো? এই পয়েন্টে কোণ উৎপন্ন হবে এই যে এইটা। ঠিক আছে, এই যে এইটা, এই কোণটা উৎপন্ন হবে এই পয়েন্টে। হ্যাঁ, তো এই কোণটাই হচ্ছে দশা হবে না? এই কোণটা আপনি কিভাবে বের করবেন? আপনি করবেন কি হাতে একটা চাঁদা নেবেন, চাঁদা নিয়ে বসাবেন, বসায় মনে করেন এই কোণটার মান বের করবেন যে 30 ডিগ্রি। ঠিক আছে, চাঁদা দিয়ে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে টোটালটা কত? 360 ডিগ্রি না? 360 থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দিবেন, তাহলে আপনার এই বড় কোণটার মান কত? 330 ডিগ্রি। আশা করি দশা কিভাবে বের করবেন আপনারা বুঝতে পারছেন। দশার সাথে এই যে এইগুলার কি সম্পর্ক সেটা বুঝতে পারছেন আশা করি। আমাকে একটু জানান জি ভাইয়া বুঝছি না বুঝি নেই, আমাকে একটু জানান কুইক।
আপনাদের বইয়ের মধ্যে কিন্তু এই বৃত্তটা আছে, ঠিক আছে? এটা হয়তোবা অনেকে বুঝেন, হয়তোবা অনেকে বুঝেন না, আশা করি এখন থেকে বুঝবেন। একটু কুইক, আমাকে একটু কুইক রেসপন্স করেন দেখি, আবার একটু বলেন। ওকে ভাইয়া, আবার বলতেছি, এটার জন্য না, আরেকটার জন্য করি। হ্যাঁ, এটার জন্য না, কোনটার জন্য করব? কজের জন্য একটা গ্রাফ পাইছিলাম না, সেটার জন্য করি, ঠিক আছে? x = a cos ওমেগা t, এটার জন্য একটা গ্রাফ পাইছিলাম না, এটার জন্য গ্রাফটা কেমন ছিল? এই যে a মাইনাস a, এটা হচ্ছে সরণ, এই সাইডে সরণ, সরণ লিখবেন, সরণ হচ্ছে উপরের দিকে পজিটিভ, সময়ের সাপেক্ষে করি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। এদিকে হচ্ছে সময়, তো সময়ের সাপেক্ষে কি ছিল গ্রাফটা? গ্রাফটা হচ্ছে এমন ছিল। এত বাজে হইতেছে কেন? এই তো অবস্থা, তাই না? এই ছিল। তো এখন দেখেন, তাইলে আমার এই পয়েন্টটা কত? 0 ডিগ্রির জন্য, সরি এটা কোন মানে সময়ের সাপেক্ষে, তার মানে এটা হচ্ছে 0 সেকেন্ড সময়ের জন্য এখানে। তারপরে কত? এখানে সময় কত? এখানে সময় হচ্ছে t/4, এটার জন্য এই পয়েন্টে সময় কত? t/2। হ্যাঁ, এটার জন্য এই পয়েন্টে সময় কত? 3t/4, এটার জন্য এই পয়েন্টে সময় কত? t, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো আমি এটার জন্য এখন কি করব? মানবৃত্ত আঁকবো। তো মানবৃত্ত আঁকার জন্য কি করতে হবে? এই রেখাটাকে বর্ধিত করব। তারপর হচ্ছে এই যে বিস্তার আছে না, বিস্তারের সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত আঁকাবো। কেন্দ্র কই থাকবে? কেন্দ্র থাকবে এই রেখার উপর। হ্যাঁ, এটা যাতে মাথায় থাকে সবার, কেন্দ্র থাকবে এই রেখার উপর, ঠিক আছে? আচ্ছা, তাইলে এইদিকে সর্বোচ্চ a, তার মানে এইদিকে a পর্যন্ত যাবে, এইদিকে সর্বোচ্চ মাইনাস a, এই পর্যন্ত যাবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো এখন এটার জন্য যদি আমাকে দশা বের করতে বলে, মনে করেন আপনাকে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ দেওয়া বলছে যে এই গ্রাফের উপর এই বি পয়েন্ট আছে, বি পয়েন্টের দশা বের করো। তো আপনি ফার্স্টে কি করবেন? এটা সমান ব্যাসার্ধ নিয়ে আপনাকে তখন মান দেওয়া থাকবে, হয়তো ও থেকে এর মান দেওয়া থাকবে 10 মিটার, 10 মিটার দেওয়া থাকবে না, 10 সেন্টিমিটার দেওয়া থাকবে হয়তো, ঠিক আছে? তো 10 সেন্টিমিটার দেওয়া থাকলে আপনি 10 সেন্টিমিটার মান নিয়ে এই যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে মানবৃত্ত আঁকলেন, ঠিক আছে? এখন আপনাকে বলছে যে বি পয়েন্টের যেই দশা, সেই দশাটা বের করো, ঠিক আছে? কি বি পয়েন্টের যে দশা সেটা। তো এখন ভাইয়া কি বলছি, আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা কোন দিক থেকে কাউন্ট করব? অ্যাঙ্গেলটা এন্টি ক্লকওয়াইজ কাউন্ট করব। এটা 0 হইলে এটা 90 হবে, এটা হবে 180, এখানে হবে 270, আর এটা হবে আবার 360, এভাবে ঘুরবে। হ্যাঁ, তো আমি যখন দেখেন, এটা কি প্রথম পার্টের জন্য, মানে এই পার্টটার জন্য এই অংশে আমি দশা পাবো, এই পার্টটার জন্য কি বলতেছি, দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, এখানে দশাটা একটু অন্যভাবে আসবে। এই পার্টটার জন্য এই অংশে দশা পাবো, এই পার্টটার জন্য এই অংশে দশা পাবো, আর এইটার জন্য কি এই অংশে দশা পাবো, ঠিক আছে? এই হচ্ছে এখানকার দশা সিস্টেম। এখন আপনাকে যখন বলছে বি পয়েন্টের দশা বের করো, তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন কি, এইটুকু যোগ করবেন, ঠিক আছে? এইটুকু যদি আপনি যোগ করেন, মানে হচ্ছে এটার প্যারালাল করে এইটুকু যদি যোগ করেন, আপনি কি এখানে একটা পয়েন্ট পাইছেন না? এখানে কিন্তু একটা পয়েন্ট পাইছেন। তো এখন করবেন কি, কেন্দ্র থেকে এইটুকু যোগ করবেন, যোগ করে এই যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি উৎপন্ন করছে সেটাকে চাঁদার সাহায্যে মাপবেন। মনে করেন এটা হলো 120 ডিগ্রি, তার মানে বি পয়েন্টের যেই দশা বা বি পয়েন্টের যেই ল্যামডা সেটা কত? 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আবার মনে করেন আপনাকে এখন এটা বললো না, আপনাকে বললো যে সর্বোচ্চ বিস্তারে এর দশা কত, ঠিক আছে? যখন t = 0, তখন যদি সর্বোচ্চ বিস্তার হয়, বা t = 0 তে এর অবস্থা কি, এর বিস্তার দশা কি, মানে এটা কোন অবস্থায় আছে সেটা। তো এখন মনে করেন t যখন 0, তখন আপনি কি, আপনাকে এখন বলা আছে কি, সময় বলা আছে। হ্যাঁ, t = 0 তে আপনি কই আছেন? এখানে আছেন না? তো আপনি এটার সাথে হচ্ছে এটা 0 পয়েন্টটাকে কাউন্ট করেন, দেখেন। আচ্ছা, কি বলতেছি, t = 0 পয়েন্টে যখন, তখন আপনাকে বলছে যে দশার মানটা বের করতে। কিসের মান? দশার মান বের করতে বলছে। তো দেখেন t = 0 তে আপনি আছেন কই? এতে আছেন না? তো আপনি এর সাথে কারণ এটার সাথে যুক্ত করবেন। তো যুক্ত করলে দেখেন, এটার সাথে আবার এটা যুক্ত করবেন, তাহলে দেখেন এটা কত আসবে? 90 ডিগ্রি আসবে, ঠিক আছে? তার মানে এটার দশা কত? 90 ডিগ্রি। মানে গ্রাফ করতে করতে আমারও মাথা উলা গেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই যে কিভাবে মানবৃত্ত আঁকবো, আর মানবৃত্তের সাথে আমার দশার সাথে যে পুরো জিনিসটার যে সম্পর্ক, আশা করি সবাই এটা খুব মজা করে বুঝতে পারছেন। জানি না, যদিও ভাইয়া কিন্তু মজা করে কথা বলতে পারি না, বা হচ্ছে মজার টেকনিক কোনো দেখাইতে পারি না, বা দেখাই না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস, পড়া শেষ হয়নি, আজকে অনেক পড়া। x = a sin ওমেগা t প্লাস ডেল্টা। আপনাদের যদি খারাপ লাগে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখান থেকে আমি এখন বেগ বের করবো। বেগ বের করতে হলে কি করতে হবে? ddt of x, ঠিক আছে? তো এখন দেখেন, তাহলে এ তো ধ্রুবক, তাহলে হচ্ছে এই পাশে আমি ডেরিভেটিভ করব sin
ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তাহলে এখন দেখেন ডিডিটি অফ এক্স মানে কি ভি এ, আর এটা মানে কি দেখেন তো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা না, সাইন ওমেগা টি প্লাস ডেল্টার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে আসে কি কস থিটা, তার মানে কস ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখানে তো কস থিটা নাই, এখানে তো আছে ওমেগা টি প্লাস ডেল্টা, তার মানে হচ্ছে এটাকে আবার আমার ডিফারেন্সিয়েট করতে হবে। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এখান থেকে আসবে কি ওমেগা, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, তো এটা আমার লেখার দরকার নেই। তার মানে এই হচ্ছে আমার জিনিস দাঁড়াইলো। তাহলে জিনিসটা কি আসলো, ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল্টা। আশা করি বুঝতে পারছেন এই ভি এর মানটা কিভাবে আসছে, আশা করি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে। এখন দেখেন একটু আগে ভাইয়া কি করছে, একটু আগে হচ্ছে ভাইয়া সরণ বনাম সময়ের গ্রাফ করছি না, তো এখান থেকে আপনি কি চাইলে বের করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে বেগ বনাম এই যে ডেল্টা বা দশার যেই হচ্ছে গ্রাফ সেটা বের করতে পারবেন, মানে সরি দশা মানে আদি দশা, তো এটা বেগ বনাম এই পুরো দশার গ্রাফ বের করতে পারবেন, অথবা এখান থেকে চাইলে আপনারা কি বেগ বনাম সময়ের গ্রাফ বের করতে পারবেন। এটা কি আপনাদের বাড়ির কাজ, বেগ বনাম সময়, বেগ বনাম দশা, এগুলার গ্রাফ করা আপনাদের বাড়ির কাজ। কেন ভাইয়া এগুলা দিতেছেন, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, সেই জন্য দিতেছি। এগুলা যখন আসবে তখন মাথা চাপড়ায় লাভ হবে না, এখন হচ্ছে যে একটু করে বুঝে বুঝে করে ফেলেন। এই দুটা বাড়ির কাজ, মানে হচ্ছে আমাকে ক্লাস নোট দেখাবেন, এই দুটা কইরা জমা দিবেন, ঠিক আছে। তো এখন এখান থেকে আরো কিছু কাজ আছে, সেগুলো আমি একটু করি। এখান থেকে কি কাজ আছে দেখেন, ভি ইকুয়াল টু কত, ওমেগা ইন্টু এ রাখলাম, হ্যাঁ, আর এখানে মনে করেন রুট ওভার দিলাম প্রমাণের সুবিধার্থে, আর একটা প্রমাণ করবো এখান থেকে, ঠিক আছে, প্লাস ডেল্টা, এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন ভি ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে, ওমেগা ইন্টু এ ইন্টু, এটার আমি কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, দেখেন কজ স্কোয়ার থিটারে কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি না, তো কজ স্কোয়ার এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা লিখতে পারি, ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে, লিখলাম। তো আবার দেখেন উপরের অংশটা ভাই মুছে দিচ্ছি, কেমন, কারো কোনো অবজেকশন থাকলে আমাকে জানান। আমরা কি জানি এক্স, এই যে দেখেন আমরা কি জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তার মানে এক্স বাই এ ইকুয়াল টু কি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তাইলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি ওমেগা ইন্টু এ ইন্টু রুট ওভার 1 মাইনাস এটার জায়গায় কি এক্স বাই এর হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, এটা লিখতে পারি। তো এটাকে আবার যদি উপরে আনেন তাহলে লিখি ওমেগা এ ইন্টু এটাকে আপনি লসাগু করেন, তাহলে কি আসবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু এ ইন্টু এই যে এ স্কোয়ারটা বাইরে চলে আসবে 1 বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই দেখেন এ কাটা গেল, আপনি ভি ইকুয়াল টু কত ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে চলে আসছিলেন। তার মানে হচ্ছে আপনি এখানে যে প্রুফটা করতেছিলেন সেটা ঠিক আছে, কারণ এই সূত্রটা আপনি একটু আগেও দেখে আসছেন, এই সূত্রের কাজ কিন্তু দেখাই ফেলছি, ঠিক আছে। তো এখানে এইটুকু ছিল, এখানে আরেকটু আছে। আচ্ছা এখন দেখেন এখান থেকে আরেকটা কি দেখাবো, ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না। এখন দেখেন এখান থেকে কিছু আমরা ডেটা পাবো, কি ডেটা পাবো দেখাই। এক্স এর ভ্যালু দিব, তাইলে হচ্ছে যে আপনার ভি এর ভ্যালু চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু দিব, ঠিক আছে, তার ফলে ভি এর ভ্যালু চেঞ্জ হবে। দেখেন তো এক্স কি যে কোনো একটা সরণ না, তো যে কোনো একটা সরণ এক্স কে যদি আমি সর্বোচ্চ বিস্তারে নিয়ে যাই, এক্স কে কোথায় নিয়ে যাই যদি, মানে হচ্ছে একটা বস্তুর সরণ ঘটায় তার সর্বোচ্চ বিস্তারে যদি নিয়ে যাই, তাহলে হচ্ছে তার এক্স এর ভ্যালু কত এ। তো এক্স এর ভ্যালু যদি এ হয় তার মানে কি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কত 0, তার মানে ভি এর ভ্যালু কত হবে 0। তার মানে একটা বস্তু যখন সর্বোচ্চ বিস্তারে যাবে তখন তার বেগের মান কত হবে 0 হবে। এটা কিন্তু আমরা জানি যে একটা সরল দোলককে যখন এখান থেকে আমি সর্বোচ্চ বিস্তারে নিয়ে যাব তখন এই মুহূর্তে তার বেগের মানটা কত হয় 0 হয়। এটা কিন্তু আমরা আগের থেকেই জানি, এখন হচ্ছে সূত্র থেকে জানলাম, ঠিক আছে। আচ্ছা আবার মনে করেন সাম্যাবস্থায় নিয়ে আসি, সাম্যাবস্থায় তার এক্স এর ভ্যালু কত x ইকুয়াল টু 0, তাহলে সাম্যাবস্থায় যদি x ইকুয়াল টু 0 হয় তার মানে x ইকুয়াল টু 0, তার মানে কত আসবে v ইকুয়াল টু ওমেগা এ, ঠিক আছে। v ইকুয়াল টু কি আসলো ওমেগা এ। এই ওমেগা এ কি সাম্যাবস্থায় তার বেগ কি সর্বাধিক হয় না, সাম্যাবস্থায় তার বেগ যদি সর্বাধিক হয় তার মানে তার v max বা বেগের সর্বোচ্চ মান কত ওমেগা ইনটু a, এটা হচ্ছে v max, ঠিক আছে। আর হচ্ছে তার বেগের সর্বনিম্ন মান কত v min, এটা কোথায়, এটা হচ্ছে তার বিস্তারে, এটার মান কত 0, এটা কোথায় সাম্যাবস্থায়, সাইড দিয়ে লিখে রাখেন সাম্যাবস্থায়। আর এটা কোথায় আপনার সর্বোচ্চ বিস্তারে, ঠিক আছে, বা এতে বা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে। আশা করি বুঝছেন এইটুকু, এটুকু না বুঝলে আমাকে জানান, কুইকলি জানান, কুইকলি। সময় কতক্ষণ হইল, এই যে কান্নাকাটি করতেছেন যে আর কতক্ষণ, ভাই আসলে ঘটনা হয়েছে কি, মনে করেন আমার একটা টার্গেট আছে যে এই চ্যাপ্টারটা আমি 5 দিনে শেষ করব বা হচ্ছে 4 দিনে শেষ করব, আমার একটা টার্গেট আছে, কারণ আপনাদের কিন্তু আরেকটা চ্যাপ্টার বাকি আছে।
তো হচ্ছে আমার আবার হচ্ছে সামনে পরীক্ষা হবে, তো যেই কারণে হচ্ছে যে আমি একটু তাড়াহুড়া করতেছি বা একটু সময় নিয়ে করতেছি। হ্যাঁ, আর হচ্ছে আমি কিন্তু মানে সময় অপচয় করার চেষ্টা করি না, তারপরে হয়ে যায় আর কি। আমার পড়ানোর স্টাইলটাই এমন যে আমি একটু স্লো করে পড়াই, ঠিক আছে? তো এই জন্যই আর কি দেরি হচ্ছে। আর বেশিক্ষণ না ভাইয়া, আপনি কষ্ট করে বসে না থেকে তাহলে আপনি একটু ঘুরে আসেন, পরবর্তীতে হয়তো এটা রেকর্ড পাবেন, তখন এটা দেখে নিন, ঠিক আছে? আমি রাগ করে বলতেছি না, সত্য করেই বললাম। পড়ার মনোযোগ না থাকলে এখন বসে কি করবেন? তাহলে ভি=2 আমরা কি পাইছি? ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পাইছি না? তো এইখান থেকে আবার আমি ত্বরণ বের করতে পারবো। কিভাবে ত্বরণ বের করব? এটাকে হচ্ছে আপনার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলাম, এ পাবো। তো এর যদি আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, এই সেটটা তো ডিফারেন্সিয়েশন হবে, ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট, কজের ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? এটা কজের ডিফারেন্সিয়েশন করলে আসে। আর এখান থেকে আরেকটা কি বের হবে? এখান থেকে আরেকটা ওমেগা বের হবে ডিফারেন্সিয়েশন করলে। আপনারা যারা ডিফারেন্সিয়েশন পারেন তারা বুঝতেছেন, আর যদি কেউ ডিফারেন্সিয়েশন না পারেন আমাকে বললেন, দরকার হলে আমি ডিফারেন্সিয়েশনের একটা চ্যাপ্টার করাই দেবো আপনাদেরকে, বা আপনাদের আপনাদের তো সাগর ভাই আছে, তো সাগর ভাইকে বলবেন, তাহলে ডিফারেন্সিয়েশনটা করাই দেবে, ঠিক আছে? তাহলে ওমেগা ইন্টু ওমেগা কত? ওমেগা স্কোয়ার এ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন অফ ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? এতক্ষণ গ্রাফগুলো একরকম ছিল, এইটার জন্য আমাকে গ্রাফটা এখন সবাই নিজেরা করবেন, ভাইয়াও এখন গ্রাফটা করবে। এটার গ্রাফটা অনেক মজার, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমরা এটার গ্রাফটা নিজে রাখবো। কিসের গ্রাফ আঁকবো? এ বনাম টি এর গ্রাফ আঁকবো, ঠিক আছে? এ বনাম টি এর গ্রাফ আপনারা সবাই নিজেরা শুরু করে দেন, যারা বুঝছেন, আর যারা বুঝেন নাই ভাইয়ার সাথে থাকেন, ঠিক আছে? এটার গ্রাফটা কিন্তু চেঞ্জ হবে, এই জন্য ভাইয়া করাচ্ছি, মানে আপনাদেরকে এখন করাবো, ঠিক আছে? নাইলে করাইতাম না। তো টি আর হচ্ছে এ, তো আমি ধরে নিলাম এ এদিকে পজিটিভ। হ্যাঁ, আবার হচ্ছে যে সরি, টি বনাম এ না, টি বনাম এক্স এর গ্রাফ। হ্যাঁ, ভুল বলছি, টি বনাম এক্স এর গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এক্স কি না, এক্স না, আমরা এর গ্রাফই করি। এক্স এর গ্রাফ এইখান থেকে হবে না, কারণ এই রাশিতে তো এক্সই নাই, এই রাশিতে এর গ্রাফ হবে, ঠিক আছে? আরে কি করতেছি। আচ্ছা ঠিক আছে, এর গ্রাফ করব। এর গ্রাফ করার আগে এটাকে আমি আরেকটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এখান থেকে দেখেন তো এটাকে কি বানানো যায়। এটা কি আছে? মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা কি জানি? এক্স ইকুয়াল টু কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা না? এটুকু মানে তো এক্স, তার মানে কি ওমেগা স্কয়ার ইন্টু এক্স। কথা কি বুঝছেন? এ ইকুয়াল টু কি? মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু এক্স। এখান থেকে আমরা জানি। তো এখান থেকে আমরা আরেকটা কি বের করতে পারবো? দেখেন, এখান থেকে আমরা চাইলে কিছু ডেটা বের করতে পারবো। আগের যেমন ডেটা বের করছি, এখান থেকে ডেটা বের করব যে এক্স এর ভ্যালু চেঞ্জের সাথে সাথে এর ভ্যালু কেমন চেঞ্জ হচ্ছে। এক্স কে যদি আমি এ তে নিয়ে যাই বা সর্বোচ্চ বিস্তারে নিয়ে যাই, এক্স কে যদি আমি এ তে নিয়ে যাই তাহলে কি হয় দেখেন তো। এই যে ভাইয়া আবার চিত্রটা কি, এক্স কে যদি আমি এই যে সর্বোচ্চ বিস্তার ঘটাইলাম, ঠিক আছে, মানে এক্স ইকুয়াল টু এ হলো। তো এই জায়গায় গেলে কি হয়? এদিকে তার ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম হয়। ফোর্স যেদিকে ম্যাক্সিমাম সেদিকে কি ত্বরণও ম্যাক্সিমাম হয় না? তার মানে কি ত্বরণ ম্যাক্সিমাম হওয়ার কথা সর্বোচ্চ বিস্তারে নিলে। তাহলে আমরা দেখি সর্বোচ্চ বিস্তারে নিলে এক্স এর ভ্যালু কত? এ। তার মানে এ এর ভ্যালু কত আসে? মাইনাস ওমেগা স্কয়ার এ। তার মানে এটা কি সর্বোচ্চ বিস্তার। সর্বোচ্চ বিস্তারে তার যে ত্বরণ হবে বা ম্যাক্সিমাম ত্বরণ হবে সেটা কি? মাইনাস ওমেগা স্কয়ারে। খেয়াল রাখবেন কত? মাইনাস ওমেগা স্কয়ারে। এ ম্যাক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ারে। মাইনাস ওমেগা স্কয়ার এ মানে কি ভাইয়া? মানে হচ্ছে যে আপনার সরণ যেদিকে ত্বরণ তার উল্টা দিকে, মাইনাসটার কারণ হচ্ছে এটা, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আবার দেখেন, আমরা আবার যদি এই অবস্থানে আসি, এই অবস্থানে আসলে আমরা কি জানি? এই অবস্থানে আসলে বেগ হচ্ছে সমবেগ, তার মানে এখানে হচ্ছে ত্বরণ কত হবে? শূন্য হবে। দেখি এখানে ত্বরণ শূন্য হয় কিনা। তো এই অবস্থানে যখন আসছি বা সাম্যাবস্থায় যখন আসবো, সাম্যাবস্থায় আপনার এক্স এর ভ্যালু কত হবে? সাম্যাবস্থায় এক্স এর ভ্যালু হচ্ছে আপনার 0 হবে, বা হচ্ছে সে সাম্যাবস্থায় পৌঁছে গেছে। এক্স এর ভ্যালু কত? 0। তো এক্স এর ভ্যালু যদি সাম্যাবস্থায় 0 হয়, এই দেখেন ভুল লিখছি, এখানে যখন এ হবে তখন হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ, আর এখানে যখন 0 হবে তখন এটার মান কত হবে? 0 হবে, ঠিক আছে? এইটাই বলছি ভাইয়া এখানে। তো এটা আপনি মোটামুটি জানেন এখন। তাইলে আমার কি লাগবে দেখেন, আমি যে কোনো গ্রাফ আঁকার ক্ষেত্রে এ বনাম যখন টি এর গ্রাফ আঁকবো তখন আমার কি লাগবে? এখানে একটা সর্বোচ্চ মান লাগবে না? এখানে আর একটা বিপরীতমুখী সর্বোচ্চ মান লাগবে না? যেই কারণে ভাইয়া এটা করলাম। এর সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ারে। কত? মাইনাস ওমেগা স্কয়ারে। তাহলে ওর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান তো অবশ্যই 0, কিন্তু বিপরীত দিকে তার সর্বোচ্চ মান কত? বিপরীত দিকে তার সর্বোচ্চ মান হবে যে ওমেগা স্কয়ার এ। এখন আর আমি এই দিকে পজিটিভ ধরতেছি না, এখন আমি নিচের দিকে পজিটিভ ধরতেছি। কারণ কি? আমার এ ম্যাক্সিমামের ভ্যালু কত? মাইনাস ওমেগা স্কয়ারে। তো আমি নিচের দিকে পজিটিভ ধরতেছি এখন, ঠিক আছে? তো এটা কোনো ইস্যু না। আশা করি এইটুকু সবাই বুঝছেন। এটুকু যদি সবাই বুঝেন, এখন হচ্ছে সবাই আপনারা গ্রাফটা নিজে নিজে করেন, ঠিক আছে? এ ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা স্কয়ার এ, এটা কি সাইন? হ্যাঁ, সাইন অফ ওমেগা টি প্লাস ডেল্টা।
দেখি তো কারো কোনো অবজেকশন থাকলে আমাকে জানান। দেখি কার কি অবস্থা। কমেন্ট ভাই এইবার খান্ত দেন, এইটার পরেই খান্ত দিয়ে দিব রে বোকারাম, এটার পরেই ছুটি, সমস্যা নেই, ঠিক আছে, এটার পরেই ছুটি। আজকে বেশিক্ষণ করাইতে পারলাম না, আমি খুবই দুঃখিত, ঠিক আছে, এটার পরেই ছুটি। এখন দেখেন এটার জন্য গ্রাফ আঁকবো, হ্যাঁ, এ বনাম টি এর একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে। তাহলে টি কি সময়, তো সময়ের জন্য ভাই কিন্তু অলরেডি শিখাইছি যে ফার্স্টের সময়টা 0 সেকেন্ড, তারপরের সময়টা কত t/4, তারপরের সময়টা কত t/2, তারপরের সময়টা কত 3t/4, তারপরের সময়টা কত t। এতক্ষণ সবার মাথায় এটা গেঁথে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আপনাকে যদি বলে, মানে ওই যে আপনাকে তো বলে দিবে যে আপনার ডেল্টার মানটা কত, মনে করেন সাম্যাবস্থা থেকে যদি আপনি যাত্রা শুরু করে থাকেন, আপনার ডেল্টার মানটা কত হবে 0 ডিগ্রি হবে, তো সেখান থেকে আপনি এটা বাদ দিয়ে দিবেন, তার মানে কি ওমেগা টি, ঠিক আছে। তো ওমেগা টি আবার হচ্ছে আপনি যেহেতু টি এর সাপেক্ষে করতেছেন, তার মানে কি ওমেগা স্কয়ার এ সাইন ইনটু, এটাকে আমরা একটু ভাঙাই নিই, 2π/t ইনটু টি, ঠিক আছে, ভাঙাই নিলাম সুবিধার জন্য। এখন যখন t/4, এখন t/4 বসান, এখানে t/4 বসালে এখানে চেঞ্জ দেখবেন, t/4 বসালে এটা কাটা যাবে, এটা কত π/2, sin π/2 মান কত, sin π/2 মানে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, আর sin 90 ডিগ্রি মান যখন 1 হবে তখন a এর মান কত মাইনাস ওমেগা স্কয়ারে, তার মানে আচ্ছা t এর মান যখন 4, t/4, তখন হচ্ছে এটা করতে চাই এইখানে, এতক্ষণ কিন্তু সব মান উপরের দিকে আসছিল প্রথম ভ্যালুটা, এখন সরি এটা কিন্তু সেকেন্ড ভ্যালু, ফার্স্টের ভ্যালুটা কত হবে 0, sin 0 ডিগ্রি মান কত 0, তাইলে হচ্ছে যে 0 দিয়ে এটা গুণ দিলে এটা 0, তার মানে ত্বরণ এখানে কত হবে 0 হবে, প্রথম পয়েন্টটা এখানে, আর দ্বিতীয় পয়েন্টটা কোথায় আসছে এখানে, এতক্ষণ কিন্তু সব উপরের দিকে আসছিল, চেঞ্জ কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে। তারপরে তৃতীয় পয়েন্টটা কি আসবে, তৃতীয় পয়েন্টটা আসবে হচ্ছে এই যে 3t/4 নাকি t/2, সরি t/2 বসাবো, এই t কাটা যাবে, 2 কাটা যাবে, তার মানে sin π এর মান কত 0, ঠিক আছে, sin π এর মান কত বা sin 180 ডিগ্রি মান 0, 0 দিয়ে গুণ দিলে এর মান কত হবে 0 হবে, তার মানে এখান থেকে সে আবার এদিকে ব্যাক করবে, ঠিক আছে। তারপরেরটা কোন দিকে, উপরের দিকে ব্যাক করবে, আচ্ছা উপরের দিকে ব্যাক করে তারপরেরটা আমি দেখাই দিই 3t/4, তো এখন 3t/4 লেখেন, 3t/4 হইলে এই t কাটা, এই 2 দুগুণা 4 কাটা, ঠিক আছে, তার মানে কত 3π/2, sin কত 270 ডিগ্রি, sin 270 ডিগ্রি মান কত, sin 270 ডিগ্রির মান হচ্ছে -1, sin 270 ডিগ্রির মান কত -1, তো আপনার এখানে যদি -1 আসে, সামনে একটা মাইনাস আছে, মাইনাস মানে কি প্লাস, তার মানে এর মান কত ওমেগা স্কয়ার এ, তার মানে এখানে আপনি এই পয়েন্ট পাইলে 3t/4 আপনি কি পাবেন ওমেগা স্কয়ার এ, এখানে ভ্যালু পাবেন, আর এরপর আপনি t এর জন্য এই জায়গায় ভ্যালু পাবেন, তাইলে আপনার এখানে ইয়েটা কি দাঁড়ালো, এই যে গ্রাফটা দাঁড়ালো এমন, দেখছেন গ্রাফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনি যখন a ভার্সেস t ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ আঁকবেন তখন কিন্তু গ্রাফ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আপনি দেখেন আপনাকে তো ভাই ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ দেখাইছি, আপনারা কি করবেন ত্বরণ ভার্সেস পুরা দশা, ত্বরণ ভার্সেস পুরা দশা গ্রাফ করবেন, নিজেরা করবেন, আশা করি এখন আর কেউ আপনাদেরকে এটা দিয়ে আটকাইতে পারবেন না, আর আপনারা যতগুলা দশা আঁকবেন না সবগুলা দশার সাথে বা হচ্ছে সবগুলা চিত্রের সাথে আপনারা মানবৃত্তগুলো আঁকে ফেলবেন, ঠিক আছে। তো আমাকে একটু বলেন যে আপনারা সবাই আজকের এই টপিকগুলো বুঝছেন কিনা, এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক ভাইয়ারা, সবাই এই টপিকগুলো বুঝছেন কিনা আমাকে একটু জানান। তারপরে হচ্ছে যে আমাকে আপনারা 10 মিনিট সময় দিবেন বা 15 মিনিট সময় দিবেন, ভাইয়া দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর একটু পড়ালেখা করেন, সারাদিন তো মজাই করবেন, আমার সাথে একটু সকালে আমিও প্যারা খাই, আপনারাও একটু প্যারা নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সবাইকে বুঝছেন কিনা আমাকে জানান, আমি এই টপিক রিপিট করতে গেলে আমার মাথা হ্যাং হয়ে যাবে আবার, ঠিক আছে, অনেক কষ্টে ইয়ে করছি, তাও দেখছেন মাথায় মাঝখানে ভুল করছি, তো আপনারা একটু ঠান্ডা মাথায় জিনিসগুলা করবেন, খুবই সহজ জিনিস, ঠান্ডা মাথায় করবেন, একদম সহজ, ঠিক আছে। জি ভাইয়া একজন মানে কষ্ট হয়ে গেছে খুব, একটা বড় জি লেখছে। আচ্ছা এখন আমাকে আর 10 মিনিট সময় দেন সবাই, ঠিক আছে, আমরা এখন এই অঙ্কগুলা করে ফেলবো ধুপধাপ, এখন এগুলো দেখলেই পারার কথা। দেখেন কি বলছে, 10 কেজি ভরের একটা কণা সে সিম্পল হারমোনিক মোশনে আছে বা সরলছন্দিত স্পন্দনে আছে, ভর কত, কণার ভর হচ্ছে m = 10 কেজি, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনে আছে, তার দোলনকাল কত, তার দোলনকাল t = 10⁵ সেকেন্ড, আর হচ্ছে তার সর্বোচ্চ বেগ, তার কি বেগ বলছে সর্বোচ্চ বেগ, তা আমরা অলরেডি কি শিখছি vmax কি, vmax = ওমেগা এ, এটা কিন্তু একটু আগে ভাইয়া শিখে আসছি সূত্র প্রুফ করে, ঠিক আছে। vmax বা সর্বোচ্চ বেগ হচ্ছে কত 10⁻³
মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এটা বুয়েট 18-19 আসছে। দেখেন এটা কত সহজ। তো আপনাকে প্রথমে কি বলছে, কৌণিক কম্পাঙ্ক কত, ঠিক আছে, কৌণিক কম্পাঙ্ক চাইছে, মানে হচ্ছে ওমেগার ভ্যালু চাইছে। তারপরে কি চাইছে, সর্বোচ্চ সরণ চাইছে, ঠিক আছে, মানে এর সর্বোচ্চ সরণ কতটুকু হয়েছে, বা হচ্ছে এক্স এর ভ্যালু চাইছে, তাই না, এইটাই কিন্তু চাইছে। দেখি তো আপনারা কে কে পারেন, সবাই করেন তো অঙ্কটা, মানে খুবই সহজ, আপনাকে কিন্তু আমি সব লিখে দিছি, এখন আপনারা নিজেরা করে ফেলেন, দেখি কে কে পারেন, কুইক। কেউ কিছু না বুঝে থাকলে আমাকে জানান, দ্রুত দ্রুত। এটা কিন্তু বইতে আসছে। ভাইয়া 12 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হইলে আপনি কি টাইম চেঞ্জ করবেন? আচ্ছা আপনারা আমাকে জানাইন, প্রয়োজনে আমি টাইম চেঞ্জ করে দেবো, সমস্যা নেই, অবশ্যই চেঞ্জ করবো। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে তো আর এখানে আসা লাভ নেই, তাই না, এমনি তো মানুষ থাকেন কম। আচ্ছা আপনাকে কি চাইছে, ওমেগা চাইছে। আচ্ছা দেখেন আপনাকে টি দেওয়া আছে না, তা আপনি কি জানেন ওমেগা ইকুয়াল টু কত, 2π/t। তো টি তো আপনাকে দেওয়াই আছে, ধরু এটা কি হইলো, এত সহজ, 2π/10⁵। তো এটা যেহেতু ওমেগা, তার মানে এটার একক কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। তো এখান থেকে আপনি ওমেগার ভ্যালু পেয়ে গেলেন না, ওমেগার ভ্যালু পেয়ে গেলেন। এখন আপনাকে বলছে সর্বোচ্চ সরণ কত হবে। তো আমরা কি জানি, সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কোনো একটা বস্তু সর্বোচ্চ সরণ কি, তার বিস্তারের সমান না, বিস্তারের সমান সর্বোচ্চ সরণ হবে। তো আপনাকে কি দেওয়া আছে, তার সর্বোচ্চ বেগ দেওয়া আছে, সর্বোচ্চ বেগ দেওয়া আছে। আপনাকে বলছে সর্বোচ্চ সরণ বা বিস্তারের মান বা এর মানটা বের করতে বলছে আপনাকে, তাই না, এক্স ইকুয়াল টু কত, এখানে এ। তো আপনি দেখেন ওমেগার মান আপনি এখান থেকে জানেন, ভিম্যাক্স এর মান জানেন, তাহলে আপনি এখান থেকে তো এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবেন। অঙ্ক কিন্তু শেষ। দেখছেন বুয়েটের 18-19 এটা আসছে, সহজ সহজ জিনিস, কিন্তু মানুষ কোথায় ভুল করবে, ওই যে সর্বোচ্চ সরণ আছে না, সর্বোচ্চ সরণে ভুল করবে। সর্বোচ্চ সরণ কি, সরল দোলন, সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কোনো একটা বস্তু তার বিস্তার পর্যন্ত গেলে সেটাই তার সর্বোচ্চ সরণ, ঠিক আছে, এটাই মাথায় রাখবেন। ভুল হইলে এখানেই হবে, আর বাকি সব তো সহজ। এককে ভুল হবে, এককগুলা করবেন। হ্যাঁ এই দেখেন একটা করে অঙ্ক শেষ হয়ে যাবে, এখন খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা একটু বড়, এই অঙ্কটার আগে এই নিচের দুইটা করে ফেলি। হ্যাঁ এই আপনারা মান বের করছেন? হ্যাঁ ভাইয়া এটা একাডেমিক প্লাস অ্যাডমিশন ক্লাস। আপনাদের সাদাব ভাই আমাকে বলছে তারেক এমন ভাবে ক্লাস নিবা যাতে হচ্ছে সবাই বুঝতে পারে। তো আমার মনে হয় যে আপনারা একটু আমাকে জানান যে আমি কি আসলে সবাইকে বোঝানোর মতো ক্লাস নেই কিনা, ঠিক আছে। আমার মতে হচ্ছে যার প্রয়োজন সেই যাতে ক্লাসটা করে বুঝে সেভাবে ক্লাস নেই। এবং এই ক্লাসের ব্যাপারটা হচ্ছে এমন যে আপনার একাডেমিক তো পুরো হবে ইনশাল্লাহ, সাথে অ্যাডমিশনে কি আসবে না আসবে বা অ্যাডমিশনে কি হইতে পারে সেগুলো আমি বলি। তো এই জন্য যে কোনো জিনিস আমি একটু ডিটেলে বলার চেষ্টা করি, যদিও হয়তো বা পুরোপুরি পারি না। হ্যাঁ বের করে ফেলছেন দুইজন, ভেরি গুড। কি 628 318, বাপরে বাপ বিশাল মান। যাই হোক দুইজনের সেম আসতে হয়েছে মনে হয়, ঠিক আছে। তো আপনারা এগুলো করবেন, বাসায় করবেন। এখন দেখেন নিচেরটা করি, এটা একটু বড় প্রশ্ন। নিচেরটা করি, নিচেরটা কি ডিউতে আসছে, তার নিচেরটাও কি ডিউতে আসছে। তো এখন দেখেন সরল রেখা বরাবর সিম্পল হারমোনিক মোশনে স্পন্দিত কোণার বিস্তার বা এ দেওয়া আছে 0.05 মিটার এবং পর্যায়কাল টি ইকুয়াল টু কত, 12 সেকেন্ড। তো এখন আপনাকে বলছে সর্বোচ্চ দ্রুতি এবং এ ম্যাক্স বা সর্বোচ্চ ত্বরণ বের করতে বলছে। সর্বোচ্চ দ্রুতি মানে কি, ভি ম্যাক্স। সরল দোলন, সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে ভি ম্যাক্স এর ভ্যালু কত ভাইয়া, একটু আগে বের করছি ওমেগা এ। আর এ ম্যাক্স এর ভ্যালু কত, মাইনাস ওমেগা স্কোয়ারে। মনে আছে সবার? মনে কিন্তু রাখবেন, ঠিক আছে। আচ্ছা আবার বলে দেই, সরল চলিত স্পন্দনের বেলায় সর্বোচ্চ ত্বরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ারে, সর্বোচ্চ দ্রুতি বা সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা এ, আর সর্বোচ্চ বিস্তার হচ্ছে এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, আশা করি বুঝে গেছেন। তো এখন আপনার বলছে এটা আর এটা বের করতে, আরে এটাও কি দেখেন, ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু 2π/t। টি এর ভ্যালু তো দেওয়াই আছে, ওমেগার ভ্যালু তো পাইই যাবেন। ওমেগার ভ্যালু যদি পাওয়া যান, এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ভি এর ভ্যালু শেষ, এর ভ্যালু শেষ, অঙ্ক শেষ। ডিউ 0910 শেষ, ঠিক আছে। আচ্ছা ডিউর 18-19 সালে আরেকটা প্রশ্ন আসছে, সেটা দেখি। সিম্পল হারমোনিক মোশনে আছে বা গতিতে আছে, এরকম একটা কোণার বিস্তার দেওয়া আছে এ ইকুয়াল টু 0.02 মিটার। ফ্রিকোয়েন্সি এফ এর ভ্যালু দেওয়া আছে 2.5 হার্টজ। এটা সর্বোচ্চ দ্রুতি বা ভি ম্যাক্স কত সেটা জানতে চাইছে, ঠিক আছে। এটা কত সেটা জানতে চাইছে। নিজেরা করেন কুইক। এটাও সহজ, এটাও সহজ, এটাও পারবেন। খুবই সহজ সহজ অঙ্ক, দেখেন করে ফেলেন। এর ভ্যালু কত 0.02 দেওয়া, এফ এর ভ্যালু কত দেওয়া 2.5 হার্টজ, আর ভি ম্যাক্স। আগের অঙ্কটারও মান বের করেন, এই অঙ্কটারও মান বের করেন। আগের অঙ্কটা চলে গেছে তাড়াতাড়ি। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, একজন বলছেন ভাই বিশ্বাস হয় না, পাম দিতেছেন। আসলে হয়েছে কি, আপনারা যখন ক্লাসে থাকেন আপনারা রেসপন্স একটু কম করেন। এখন আমি বুঝি না যে আপনারা আসলে কে কি করতেছেন, নাকি জয়েন দিয়ে চলে গেছেন, নাকি সাদাব ভাই আপনাদেরকে ডোনেশন দিয়ে বাসায় রাখছে, এই তারেক ভাই হতাশ হয়ে যাবে তোরা একটু বসে থাক,
বুঝি না তো, আপনারা একটু রেসপন্স করেন না এত ভালো, একটু রেসপন্স করবেন। আর একটা জিনিস, অবশ্যই ক্লাস নোটটা গ্রুপে দিবেন। আপনারা ক্লাস নোট দিলে আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি ক্লাস নোটগুলো দেখার জন্য, এবং ক্লাস নোটে যে ছোটোখাটো ভুল থাকে, আমার চোখে যেগুলো পড়ে, অনেক কিছু হয়তো বা মিস্টেক করি, কিন্তু চোখে যেগুলো পড়ে আমি কিন্তু বলে দিই, এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর মনে করেন আমি গ্রুপে মাঝে মধ্যে প্রশ্ন দেই, HW দেই, সেগুলো আপনারা একটু করবেন। না পারলে সমস্যা নেই, না পারলে তো আমি আসি এখানে, না পারলে আমি তো আসি সলভ করে দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি চেষ্টাই না করেন, আমি তো মনে করেন আগে কোনো একবার আমি হচ্ছে যে ওইবার হচ্ছে খুব আগ্রহী ছিলাম, তা আমি একটা অ্যানিমেশন দিয়ে একটা প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে। প্রশ্ন দেওয়ার পর দেখি যে বেশ কিছু রিয়েক্ট করছে, একটাও কমেন্ট পড়ে নেই বা কেউ চেষ্টা করছে সেটা মনে হয়নি, ঠিক আছে। পরে আর আমি ওটার উত্তর দিইনি, মনে হচ্ছে দরকার নেই, কেউ চায় না, কি করবো। মনে করেন আপনারা ইয়ে করলে আমারও ভালো লাগে। এটা বের করছেন, এটা কিভাবে, ভি=, কি ওমেগায়, এত কথা না বলি, সর্বোচ্চ দ্রুতি চাইছে ভি=, কি ওমেগায়। তো আপনার এখানে কি দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, এফ দেওয়া আছে, ওমেগা দেওয়া নেই। তো আমরা কি জানি, ওমেগা=, কি 2π/t, আর হচ্ছে 1/t মানে কি এফ, তার মানে কি 2πf, এই যে এফ দেওয়া আছে, ওমেগার ভ্যালু বের হয়ে গেছে, তার মানে ভি= ওমেগা, গুণ করবেন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু চেষ্টা করি যে সব টাইপের একটা করে প্রশ্ন রাখতে, যাতে আপনাদের কিছু অপরিচিত না থাকে। আর কোশ্চেন ব্যাংক যখন করে মানুষ, কোশ্চেন ব্যাংক থেকে অনেক কিছু কমন পড়ে, এটাও মাথায় রেখেন। নিচের দুইটা প্রশ্ন শেষ, ওয়ান লাস্ট কোশ্চেন, ঠিক আছে। জান এটা বাড়ির কাজ, এটা আমি করাবো না এখন, এটা বাড়ির কাজ। প্লাস হচ্ছে আমি এখন একটু দেখবো যে আরো কিছু বাড়ির কাজ দেওয়া যায় কিনা, আরো অনেকগুলো বাড়ির কাজ দিব। তারপরে দেওয়া হচ্ছে যে আপনারা ক্লাস নোট প্রেজেন্ট করেন ফার্স্টে, ক্লাস নোটগুলো আমি দেখে ফেলবো, আর এই ফাঁকে আমি বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো আগে হচ্ছে যে ক্লাস নোট তো দিবেন, দেওয়ার পরে হচ্ছে বাসার মধ্যে বসে বসে পড়বেন। নিজের বই পড়া হচ্ছে সব থেকে আসল, আমার কোনো ক্লাস করে কোনো লাভ নাই যদি নিজের বই না পড়েন, ঠিক আছে। নিজের বই পড়বেন, নিজের বই পড়বো, ঠিক আছে। নিজের বই পড়ার পরে তারপরে দিয়ে হচ্ছে ভাইয়া যে বাড়ির কাজগুলো দিচ্ছি সেগুলো করবেন, আস্তে ধীরে করেন। সন্ধ্যাবেলা বাড়ির কাজ দেন, এখন হচ্ছে যে আপনারা ক্লাস নোটগুলো দিয়ে দেন, ঠিক আছে। আমি ক্লাস নোটগুলো দেখি যে কোথাও কোনো ভুল আছে কিনা, বা আমি কোনো ভুল বলে ফেলছি কিনা। একটা মানুষ অনেকগুলো কথা বললে একটা দুটো ভুল হয়ে যেতে পারে, তা আমি সেগুলো চেকিং করে দিব, কোনো সমস্যা নেই। আর আমার কোনো লেকচারে যদি আপনাদের মনে হয় যে ভাইয়া এটা ভুল বলছেন বা কিছু, আপনারা অবশ্যই জানাবেন, মানুষ ভুল হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি কোনো মাইন্ড করি না। আর যে কোনো সমস্যা অবশ্যই জানাবেন, ঠিক আছে। আবার হচ্ছে আগামী পরশুদিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভাইয়ার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। HW মাস্ট করবেন, ক্লাস নোট মাস্ট করবেন, ঠিক আছে, দিবেন। তাহলে আমার খুব ভালো লাগে, ক্লাস নোট দিলে আমার মনে হয় যে না, স্টুডেন্টগুলো আমাকে প্রায়োরিটি দিতেছে, তখন তাদেরকে আরো প্রায়োরিটি দিতে আমার ইচ্ছা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কথা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক কথা বলছি।